শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু আমি চঞ্চল, আমার সাথে উপস্থাপনায় পার্থ আর বিদিশা। আমাদের এ পক্ষের বিষয় স্মৃতিমেদুর বর্ষাকাল। হ্যাঁ, স্মৃতিমেদুর বর্ষাকাল নিয়ে আপনাদের পাঠানো শেষ কতগুলো চিঠি নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ 27শে জুন শ্রদ্ধেয় রাহুল দেব বর্মনের জন্মদিন। রেডিও জংশনের তরফ থেকে শ্রদ্ধেয় রাহুল দেব বর্মনকে জানাই আমাদের শ্রদ্ধার্ঘ্য। আপনাদের পাঠানো চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা, অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। আপনারা শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠানের 22তম পর্ব। চলে আসবো আপনাদের চিঠিপত্র নিয়ে। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন রীতা চট্টোপাধ্যায়, ইন্দ্রভবন 7 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর রোড, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। রীতা চট্টোপাধ্যায় আমাদের এক নতুন বন্ধু। রেডিও জংশনে আপনাকে স্বাগত। প্রিয় পত্রালি, ছাত্রাবস্থায় সকলকেই কোনো না কোনো শ্রেণীতে বর্ষাকাল রচনা লিখতে হয়েছে। পরবর্তী সময়ে সেই বর্ষাকালের স্মৃতি মৃদুর হয়ে যায় অনেকের জীবনে। 1988 সাল, হঠাৎই খবর এলো আমার আদরের একমাত্র বোনের স্বামী অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2 দিন অবিরাম বৃষ্টি, তার মধ্যে জমে মানুষে টানাটানি চলছে। আমরা উদ্বেগ নিয়ে বসে আছি হাসপাতালে। বিকেল 4টের সময় সেই মর্মান্তিক খবর এলো, সব শেষ। বোনের মাত্র 4 বছরের বিবাহিত জীবনে ঘোর অন্ধকারে নেমে এলো। 2.5 বছরের বঞ্জি চিরদিনের জন্য পিতৃহারা হয়ে গেল। সেদিন আকাশ ভেঙে পড়ছিল, ভেসে যাচ্ছিল কলকাতা শহর। 2009-এর আগস্ট। কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন আমার স্বামী। ডাক্তারবাবুদের শত চেষ্টাকে বিফল করে দিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়লেন তিনি। নদিয়ার অত্যন্ত পরিচিত এবং স্বার্থত্যাগী মানুষ হওয়াতে বৃষ্টিকে উপেক্ষা করে ঢল নামলো মানুষের। নানা কাজের সঙ্গে যুক্ত থাকায় সেসব দপ্তরে নিয়ে যাওয়া হলো। বৃষ্টির মধ্যেও বহু মানুষ মালা হাতে শেষ শ্রদ্ধা জানাতে অপেক্ষমান। সববাহী গাড়ি এগিয়ে এলো। বৃষ্টির দাপটে অস্পষ্ট হয়ে এলো শেষ যাত্রার গাড়ি। আমার চোখের নোনা জল আর বৃষ্টির জল মিলে মিশে একাকার হয়ে গেল। লিখেছিলেন রীতা চট্টোপাধ্যায়, ইন্দ্রভবন 7 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর রোড, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। পরবর্তী চিঠিটি আমাদের পাঠিয়েছেন কৃষ্ণা চন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। সূচক 721127। এই চিঠিতে তিনি একটি ঘটনার উল্লেখ করেছেন এবং পত্রালির দরবারে রেখেছেন একটি প্রশ্ন। কি সেই ঘটনা, কি সেই প্রশ্ন, আসুন শুনে নেওয়া যাক। কৃষ্ণাদি লিখছেন, বৃষ্টি ভেজা পত্রালি। একদিন বিকেলে মা ও আমি সিনেমা দেখতে গিয়েছিলাম।
শো শেষ হবার পর ফিরছি, এমন সময় পথে নামলো অযোধ্যারায় বৃষ্টি। রাস্তার ধারে একটি ঘর খোলা ছিল, প্রবেশ করলাম। আমারই বয়সী এক মেয়ে সেখানে ছিল। সে আমাদিগকে দেখে যার বর্ণাই আনন্দিত হলো, বলল, আপনারা কাক ভেজা হয়ে গেছেন, বসুন বসুন, বলে ভেতর থেকে চা ও স্ন্যাক্স নিয়ে হাজির। একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। গরম ধুয়ো ওঠা গরম চা ও স্ন্যাক্সকে বেশ আয়েশ লাভ করলাম। বহু কথা হলো, যার হয়তো কোনো মানে হয় না, তবু বলা বাচন ভঙ্গিমায় ও মনের অনভিপ্রেত ধারণায় কখন যে সম্পর্কটা আপনি থেকে তুমি হয়ে বেশ ঘন হয়ে গিয়েছিল তা আমরা বুঝিনি। সেই বন্ধুর নাম ছিল উমা, আমার নাম কৃষ্ণা। বৃষ্টির আগমনে পরিচয় হওয়ার জন্য আমরা দুজনেই নাম বদলে নিলাম। আমার নাম হলো মেঘা আর ওর নাম হলো মৌসুমী, কারণ মৌসুমী থেকে মেঘ আর তারপরেই বৃষ্টি। এই বৃষ্টিতেই আমাদের হঠাৎ মিলন ও পরে গভীর বন্ধুত্বে আচ্ছন্ন। এরপর প্রায়ই মিলিত হতাম। বৃষ্টি হলে মনের গভীরতা বেড়ে যেত বহু গুণ। তারপর বিয়ে হয়ে যাওয়ায় বিরতি, ক্রমান্বয়ে বিরতির পরিমাণ বাড়তে বাড়তে প্রায় একেবারে ছুটি। এখনো কালে ভদ্রে দূরাভাষে কথা হয়, সেই মধুর স্মৃতি মনে পড়ে। যদি আজ সন্ধে হতেই বৃষ্টি যেত ঝরে, ফিরে যেতে পারতে না আর এ ঘর ছেড়ে নিজের ঘরে, খুব কি মন্দ হতো? সত্যি মন তো চায় বাদল দিনের গুমোট কেটে গিয়ে খোলা মনে বৃষ্টিতে ভিজি। আর কি সেটা সম্ভব হবে পত্রালি? জানি না। তাই বন্ধুত্বের স্বাদটুকু তোমার মাধ্যমে প্রেরণ করলাম। সকলের শুভ হোক। চিঠিটি আমাদের পাঠিয়েছিলেন কৃষ্ণা চন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। সূচক 721127। পরের চিঠি পাঠিয়েছেন অনিতা চৌধুরী, অমূল্যকানন, শ্রীরামপুর, হুগলি। সূচক 712203 থেকে। প্রিয় নিশি বন্ধু পত্রালি, দিনভর গোমরামুখ আকাশ, দুপুর গড়াতে পেন্সিল রঙা মেঘের বুক চিরে বিজলির ঝিলিক যখন তখন নামবে, কিন্তু পড়াটা জানতে আমাকে তো বেরোতেই হবে। আমতা আমতা করে গাউন ফ্রক উড়িয়ে দে ছুট। বারান্দার কাছে গিয়ে বলি, সঙ্গীতা আছে? ক্রিকেট খেলছিল দুজন। অপরিচিত জন বললে, সঙ্গীতা সঙ্গীতালয়ে। ততক্ষণে চরাচর ভেঙে চর বড়িয়ে বড় বড় ফোঁটা। আমার অবস্থা ন যজৌ ন তস্থ। এমতাবস্থায় আচমকা ক্রিকেটের বল সজোরে ভ্রুর উপর। উহ রবে! হাত দিতে শোণিত ধারা, বাইরে শ্রাবণ ধারা, মিলে মিশে একাকার। কৃতকর্মটি ছিল অপরিচিত জনের, তবে যথেষ্ট অনুতপ্ত হয়ে প্রাথমিক শুশ্রূষায় হাত লাগায় সে। আর কিশোরী আমিটা ব্যথা চেপে অব্যক্ত শিহরণে লাজে মরে যায়। পরিচিতটি ছিল সহচরী সঙ্গীতার তুতো দাদা। পড়াশুনোর জগতে তখন সে সফলতার সোপান বেয়ে তরতরিয়ে উঠছে। সহচরী মারফত কখনো সখনো একটু আধটু খবরাখবর হতো, ওই পর্যন্তই। ঘটেনি দ্বিতীয় সাক্ষাতের সুযোগ। তবে সেদিনের ঘটনা উভয়ের মন ডায়েরিতে কী লেখা হয়েছিল কে জানে। এরপর কেটে গেছে অনেক স্মৃতিমেদুর গুমোট বর্ষা, রিমঝিম বর্ষা, ঝমঝম বর্ষা। পুজোর পাট ভাঙা পোশাকের দিন, শীতে নকশা কাটার র্যাপার চড়িয়ে চড়ুই ভাতির মজা,
বয়ে গেছে পলাশ শিমুল আবির গুলালে রোদন ভরা বসন্ত দিন, বসন্ত বাতাস, দারুণ দাবদাহ। কিন্তু আয়নার মুখোমুখি হলে বাসি নয়, সেই দাগের স্মৃতি টাটকা হয়ে জেগে ওঠে, মনের সিন্ধুকে কিছুটা জায়গা দখল করেছে যে। আজও শ্রাবণ সন্ধ্যা এলে মনের জানলা খুলে নীরব অভিব্যক্তি পাখা মেলে অজানা কোন ঠিকানায়। স্মৃতি, তুমি সতত সুখের, যদিও বেদনা মনে হয়। পড়লাম অনিতা চৌধুরীর চিঠি, পাঠিয়েছিলেন অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন তিস্তা বেজ 123/2 GT রোড, যাত্রা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। প্রিয় পত্রালী, মেঘমাল্লারে সারাদিন মান, বাজে ঝরনারো গান, বাজে ঝরনারো গান। আকাশ পারে মেঘদূত এসে খবর দিলেই ময়ূরী মনটা বয়স ভুলে পেখম মেলে জলদক কাহার বাতালে। বর্ষা এলেই মনে মনে উদ্ভ্রান্ত মেঘের ডানায় চড়ে ছুটে যাই মেয়েবেলার সেই রিমঝিম দিনে। থই থই জমা জলে জুতো ডুবিয়ে সপসপে জোড়া বেনি আর ইউনিফর্মে স্কুলে যাবার সে কি উদ্দীপনা। ক্লাসে দিদিমণি রোল কল করেই রেনি ডে ঘোষণা করতেন, অতএব আবার বৃষ্টি মাখার সুখে ছপাং ছপাং বাড়ি ফেরা। খাতার পাতায় নৌকো করে ভাসিয়ে দিতাম ইচ্ছেগুলোকে। দুপুরের স্যাঁতসেঁতে বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুনতাম ইথারে ভেসে আসা জর্জ বিশ্বাসের ভরাট গলা, বাদল মেঘের মাদল বাজে। সুরের মূর্ছনা আর গরম খিচুড়ি, ভাজা ইলিশের সুগন্ধ মিলে মিশে সে এক অনবদ্য প্রেক্ষাপট। যেবার 78-এর বন্যা এলো, সব সুখস্মৃতিকে ছাপিয়ে ডুবে গেল গোটা গ্রাম শহর। হাঁটু জলের তলায় পিচ রাস্তা, রোডের ওপর মাছ খেলা করছে। খবর এলো আমাদের গ্রাম বন্যা প্লাবিত। মাটির দোতলা, একতলা নিশ্চিহ্ন। নদী বাঁধে আশ্রয় নিয়েছে গোটা গ্রাম। বাবা নৌকো ভাড়া করে দৌড়লেন, বাবার চোখেও অঝোর ধারা। নৌকো বোঝাই বানভাসীরা উঠল আমাদের বাড়িতে, একবারই লোকজন। লঙ্গরখানার মতো খাওয়া দাওয়া। ওই বয়সে ব্যাপারটাকে মজা বলেই মনে হয়েছিল। এখন অঝোর ধারায় বৃষ্টি নামলে মন কেমন ঘিরে ধরে। জানলার গ্রিল ধরে সুদূরে তাকাই, আপন মনে আউড়ে যাই। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি, গভীর দুঃখে দুঃখী। আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। ভালো থেকো পত্রালী, ভালো থেকো বন্ধুরা। চিঠি পাঠিয়েছিলেন তিস্তা বেজ 123/2 GT রোড, যাত্রা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। এর পরবর্তী চিঠিটি আমাদের পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ বল্লী, বোড়াল থেকে, কলকাতা 700154। সৌমেন্দ্রনাথবাবু লিখছেন, পত্রালী, জীবনের শুরুটা গ্রামে লাঙল কোদাল কুড়ুল হাতে নিয়ে। নবম শ্রেণীতে পড়ি। বর্ষায় বীজতলার চারা তোলা, মাঠে গিয়ে রোপণ করা ইত্যাদি কাজ ছিল পড়াশোনার সাথেই। সেদিন বীজতলা থেকে ফিরতেই অঝোর ধারায় নাছোড় বৃষ্টি। জেঠিমা বলে, বাবু তোর জেঠু মাঠে লাঙল নিয়ে গেছে, খেয়েও যায়নি, ভিজছে বৃষ্টিতে।
শোনা মাত্রই তালপাতার বোনা পাখিরা দুটো মাথায় চাপিয়ে আধ ঘন্টা পথ জলের ঘটি ও গামছায় বাঁধা খাবার হাতে ভেজা আলে দ্রুত পা চালালাম। আমায় দেখে জেঠু বলদ্রুডকে ছেড়ে বলল, চল পুকুর পাড়ে বসে খাই। খাওয়া শেষের মুখে কড়কড় শব্দে বাজ পড়ছে অদূরে। হাত পাঁচেক দূরে লাঙলটা ফেলা ছিল। ওটা আর একটু দূরে সরিয়ে এসে জেঠুর পাশে বসেছি সবে বিকট শব্দে বাজ পড়ল একটা কাছাকাছি কোথাও। মুহুর্মুহু বাজ পড়া বাড়ছে দেখে পেতলের ঘটিটা পা দিয়ে ঠেলে দিলাম লাঙলের দিকে। ঘটি লাঙল অবধি পৌঁছয়নি, কড়কড় করাত কান ফাটা শব্দ, সাথে লাঙলের লোহায় ফলায় ও ঘটিতে চোখ ধাঁধানো ঝলকানি। চোখে পুরো অন্ধকার দেখছি। জেঠুও হাতড়ে আমায় ধরে বলে, কি হলো? বললাম, লোহা পিতল ধাতুগুলো কাছের বাজ বা বিদ্যুৎ টেনে নেয়। জেঠু আমায় জড়িয়ে প্রায় কাঁদো কাঁদো। জল খেয়ে ঘটিটা পাশে রেখেছিলাম। কি হতো এখন? বললাম, কপাল ভালো, এতক্ষণে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝলসে যেতাম দুজনে। এখন বাজ পড়ার শব্দ শুনলেই মনে পড়ে মৃত্যুর সেকেন্ডেরও কম দূরত্ব থেকে সেদিন ফিরেছিলাম। পরিচিত জনেরা এখনো বলেন, কোদাল কুড়ুল নিয়ে বসে পড়ি নাকি আমি মাঝে মধ্যেই। কত বছরের অভ্যাস। অঙ্গার শতধৌতেন মলিনত্বং ন মুঞ্চতি। ভাবি, সকালে যে পেপারের দাম 10 টাকা, সন্ধ্যাবেলা 10 টাকায় ওই পেপার 1 কিলো পাওয়া যায়। সবটা সময়েরই পরিহাস। স্মৃতিমেদুর হয়ে পড়লাম কি? চিঠিটি আমাদের পাঠিয়েছিলেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল থেকে। কলকাতা 700154। হ্যাঁ, অঙ্গার শতধৌতেন ন মুঞ্চতি। আমাদের সঙ্গে আছেন রণদীপ ব্রহ্ম, আছেন সুব্রত চৌধুরী, রয়েছেন তিস্তা বেজ, শিখা দাস, মীনাক্ষী দাস লিখছেন শুভ সন্ধ্যা, এসে গেছি। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন বাহ বেশ। শিখা দাস লিখছেন শুভ সন্ধ্যা, সবাইকে শুভেচ্ছা জানাই। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন সিদ্দিকী সাহেব নাম অন্য দেখাচ্ছে যে। তাঞ্জিলাল সিদ্দিকী লিখছেন পার্থবাবু পড়লেন চিঠি, গর্বে তাই গান, জুড়িয়ে গেল মিষ্টি কণ্ঠে বৃষ্টি বর্ষা ভেজা প্রাণ। সৌমেন্দ্রনাথ জানা আরও লিখছেন মুকুলবাবুকে খুঁজুন, কাল যা বলেছেন মুকুলদা বৌদিকে নিয়ে, আজ তাই ছাড়ছে না বৌদি। ভানুমতি মোদক লিখছেন কিছু শুনতে পারছি নি। টুনটুনি পাখি আসিয়া দিয়ে রয়েছেন আমাদের সঙ্গে, লিখেছেন এসে গেছি পত্রালির আসরে। করবি হাজরা লিখছেন এবার এলাম আবার তোমার ঘরে ভালোবাসা নিও। শেফালি স্বর লিখছেন এলাম এইমাত্র। অভিনন্দন গোস্বামী রয়েছেন আমাদের সঙ্গে। সত্যব্রত দত্ত লিখছেন বাপরে ভয়ঙ্কর অভিজ্ঞতা। হ্যাঁ, সৌমেন্দ্রনাথ জানার চিঠির পরিপ্রেক্ষিতে উনি লিখেছেন। অভিনন্দন গোস্বামী জানিয়েছেন শুভ সন্ধ্যা। তাঞ্জিলাল সিদ্দিকী লিখছেন নামটা একবার পাল্টে দেখি স্বাদটা কেমন লাগে, সিদ্দিকিটা বর্ষা জলে মণ্ডলকে দাগে। এবার থেকে তাঞ্জিলাল মণ্ডল, কেমন স্বাদটা বলো, আম পাকা খাওয়ার তরে জানাবাবুর বাগান চলো। আচ্ছা বন্ধুরা, আমি শুরুতে বলেছিলাম যে আজ শ্রদ্ধেয় রাহুল দেব বর্মনের জন্মদিন। হ্যাঁ, পঞ্চমী সুরে কি মূর্ছনায় সুরমূর্ছনায় ভরে উঠবে না এই পত্রালির আসর? না, চেষ্টা আমরা করেছি। হ্যাঁ, আপনারা শুনুন আমাদের সেই প্রয়াস। কোন শিয়ালোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়, কোন শিয়ালোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। ছায়া নীল সীমানায় ছড়াই সোনা সূর্য মেঘের গায়ে, ডাকে আয় আয় রে আয়,
সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যাই হারিয়ে অন্ধ মনের আধার ফিরে। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যাই হারিয়ে অন্ধ মনের আধার ফিরে। এই মন সঙ্গী করে আকাশের নীল নগরে আমিও যাব রে তারি পাখায়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। চেনা অচেনার পারে ডেকে ডেকে যে আমাকে নিয়ে যায় অজানার অভিসারে। চেনা অচেনার পারে ডেকে ডেকে যে আমাকে নিয়ে যায় অজানার অভিসারে। হয়তো ফিরেও দেখবে না এই ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে ওরা পাখির মতন। হয়তো ফিরেও দেখবে না এই ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে ওরা পাখির মতন। যাব দেশে বিদেশে যেখানে স্বপ্ন মিশে, সে যদি সামনে এসে দু হাত বাড়ায়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। ছায়া নীল সীমানায় ছড়াই সোনা সূর্য মেঘের গায়, ডাকে আয় আয় রে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। আহা হা হা গানে গানে রাহুল দেব বর্মনকে শ্রদ্ধা জানিয়েছিলাম আমরা। গানটি গেয়েছেন টুনটুনি পাখি, আমাদের সবার প্রিয় আসিয়াদি। এবং অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার পরে গানটা আমি হাতে পাই, খুব তাড়াহুড়োর মধ্যে দিদি পাঠিয়েছেন, অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ দিদিকে। শিহরি জানা চলে এসেছেন আমাদের কাছে, লিখছেন শুনছি পত্তালির স্মৃতি মেদুরতা। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন দারুণ, উপভোগ করছি। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন টুনটুনি পাখি লিখছেন সৌমেন্দ্রনাথ দাদাভাইয়ের চিঠিতে গ্রামের বাস্তব ছবি দেখতে পেলাম। শিখা দাস লিখছেন সাউন্ড খুব কম। তিস্তা বেজ জানাচ্ছেন খুব হালকা শোনা যাচ্ছে, গানগুলো কেবল স্পষ্ট। এটা এমনটা হওয়ার কথা নয়, আপনারা একটু দিতিপ্রিয়া জানিয়েছে আপনারা একটু লাইভ থেকে বেরিয়ে গিয়ে পুনরায় সংযুক্ত হয়ে দেখবেন, হয়তো সমস্যাটা ঠিক হয়ে যাবে। কেয়া বর্মন রয়েছে, হ্যাঁ কেয়া বর্মন আজকে রয়েছেন আমাদের সঙ্গে। লিখেছেন আজ পত্রালিতে বৃষ্টির সাথে সাথে বাইরেও বৃষ্টির রিমঝিম, দারুণ মেলবন্ধন। তপন কুমার গোস্বামী লিখছেন সৌমেন্দ্রনাথ জানা তার চিঠির মাধ্যমে একটা বিরাট মেসেজ দিলেন। আমরা জানতে পারলাম কেন আজকাল গ্রাম বাংলায় বজ্রপাতে নিহতের খবর প্রায়ই সংবাদপত্রে দেখতে পাই। আমার সৌমেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা এমন সুন্দর বিজ্ঞানসম্মত একটা মেসেজ দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা গ্রামে গঞ্জে চাষি ভাই যারা মেঘ যখন হয়ে থাকে বা বৃষ্টির সময়
যখন আমরা লাঙল দিই বা কোনো ধাতব জিনিস নিয়ে কাজ করি, আমরা একটু সাবধান থাকব, একটু সচেতন হব। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, গরু খুঁজতে গিয়েছিলাম তাই দেরি হলো। জারাবাবুর চিঠি শুনে মনে হলো জন্মভূমির কাদা মেখে দাঁড়িয়ে আছি। তপন কুমার গোস্বামী লিখছেন, মুকুলবাবু শেষ পর্যন্ত গরু খুঁজে পেলেন। শিহরি জানা লিখছেন, সাবাস টুনটুনি পাখি। শেফালি স্বর লিখছেন, গান খুব ভালো লাগলো। সুপর্ণা গাঙ্গুলি দিদি, এই তো দিদি লিখেছেন যে ভালো শোনা যাচ্ছে, খুবই সুন্দর গান শুনলাম, ধন্যবাদ টুনটুনি ম্যাডামকে। লিখছেন সত্যব্রত দত্ত। না দিদি, টুনটুনি পাখি আসিয়াদি লিখছেন, ধন্যবাদ দিয়ে আমায় বাদ দিলে ভাই। না দিদি, মানে একটু তো জানাতেই হয়, এত শ্রোতা বন্ধু আছে, একটু লৌকিকতার জন্য হয়তো বেরিয়ে গেল। কখনোই না, তোমাকে তো বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তুমি রয়েছো পত্রালি পরিবারের সঙ্গে। আমরা চলে যাই পরের চিঠি নিয়ে বিদিশার কাছে। পরে চিঠি পাঠিয়েছেন শান্তি পাল, বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। বন্ধু পত্রালি, গ্রীষ্মের দাবদাহের পর বর্ষারানীর আগমন হয়। বর্ষায় প্রকৃতি নিজেকে নতুন রূপে সাজায়। আষাঢ় শ্রাবণ মাসে আকাশ জুড়ে দেখা দেয় মেঘের পুঞ্জ। এরপর শুরু হয় ঝমঝম টুপটাপ করে বৃষ্টি। বর্ষা এলেই আমার মনে পড়ে বৃষ্টিতে ভেজা সেই দিনের কথা। তখন আমি বিএ প্রথম বর্ষের ছাত্রী। একদিন কলেজ থেকে 4 বন্ধু মিলে ভিক্টোরিয়া বেড়াতে গেলাম। ঘুরতে ঘুরতে দেখলাম আকাশে ঘন কালো মেঘ, সেই সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি। আমরা একটি গাছের নিচে এসে দাঁড়ানোর পর বৃষ্টি নামলো মুষলধারে। তখন উপায় না দেখে হাওড়াগামী একটা বাসে উঠে পড়লাম। হাওড়ায় নামার সঙ্গে সঙ্গে দেখলাম রাস্তায় 1 হাঁটু জল এবং কদমতলাগামী সমস্ত বাস বন্ধ। নিরুপায় হয়ে ওই জলের উপর দিয়ে হাঁটা শুরু করলাম। এদিকে বাড়ির সকলে আমাকে নিয়ে চিন্তা করছে। আমার দাদা পাড়ার এক বন্ধুর কাছে জানতে পারল ভিক্টোরিয়া গেছি। জল কাদা ঘেঁটে যখন বাড়িতে গেলাম, বাড়ির সকলেই আমাকে জিজ্ঞাসা করলে বলি আমি বন্ধুর বাড়ি গিয়েছিলাম। মা আমার গালে এক চড় মেরে বললেন, মিথ্যে কথা বললি কেন? সত্যি বলার সাহস নেই? সেদিনে মায়ের হাতের চড় আর জলে কাদায় আছাড় খাওয়ার কথা আজও আমার স্মৃতিপটে অমলিন। চিঠি পাঠিয়েছিলেন শান্তি পাল, বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। পরের চিঠি পাঠিয়েছেন আমাদের আর এক নতুন বন্ধু শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, ডাকঘর 5 পাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। প্রিয় বন্ধু পত্রালি, শৈশবে আষাঢ়ের বর্ষাকাল যে কি মজার ছিল তা কখনো ভোলার নয়। রোদ্দুরের মাঝেই আকাশ কালো মেঘে ঢেকে ঝমঝমিয়ে বৃষ্টি এসে পথ ঘাট গাছপালা ভিজিয়ে দিত। মাটির দেওয়াল, খড়ের ছাউনি, চড়ুই পাখি ফুটো করে বাসা বাঁধত। বৃষ্টি এলেই ঢুকে পড়তো ঘরে। বাসার মধ্যে ফুটো থেকে টুপটাপ বৃষ্টির জলে ঘরের মেঝে স্যাঁতসেঁতে হয়ে যেত। আমরা কজন বন্ধু মিলে ঘরের চালে উঠে পাখি ধরে ডানায় রং মাখিয়ে ছেড়ে দিতাম। খুব মজা লাগতো। ঝিরঝিরে বৃষ্টিতে উঠোনের জমা জলে গড়াগড়ি ছোটাছুটি খেলতাম, কোমরে গামছায় কাঁচা এঁটে। কাদা মাখামাখিও ছিল এর সাথে। চেনার অবস্থায় কেউ থাকতো না, খালি চোখ দুটো মিটমিট করত। আষাঢ়ের বর্ষার জলে মাঠে কাঁকড়া ধরার আনন্দও ছিল বিশাল। জমির আলের ওপর শামুকের সাদা সাদা ডিম পা দিলেই মরমরিয়ে ভেঙে যেত। চাষিরা লাঙল দিয়ে মাঠে চাষ দেয়, আমরা দাঁড়িয়ে দেখতাম গরুগুলোকে পাঁচন বাড়ি দিয়ে কি করে বাগে রাখে। অল্প ঘোলা জলে ছাঁকনি দিয়ে মাছ ধরতে কি যে মজা, সেই স্মৃতি আজও মনকে নাড়া দেয়।
বৃষ্টিতে ভিজে কাপড়ের বল বানিয়ে খেলা হতো জল কাদা মেখে। কি যে আনন্দ, সে কথা ভোলার নয়। সেই সব দিনের স্মৃতি আজ 64 বছর পার হয়েও ভুলতে পারি না। পাঠিয়েছিলেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, ডাকঘর পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। আমাদের আপনাকে রেডিও জংশনে আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। এর পরের চিঠিটি আমাদের পাঠিয়েছেন স্বপন কুমার দত্ত, 24/4 পঞ্চাননতলা, 3য় বাই লেন, পোস্ট রিষড়া, জেলা হুগলি থেকে। সূচক 712248। স্বপনবাবু লিখছেন, প্রিয় পত্রালি, বাংলা ঋতু বৈচিত্র্যের মধ্যে অবশ্যই প্রিয় বর্ষা ঋতু। গ্রীষ্মের দাবদহন শেষে ধরণীর বুকে প্রশান্তি আনে বর্ষা, জীবকুল পায় স্বস্তির আস্বাদ। কবিগুরুর প্রিয় ঋতু ছিল বর্ষা। বর্ষার আগমনে তাই তিনি রচনা করলেন, আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে। আজ এই প্রৌঢ়বেলায় স্মৃতির পাতায় চোখ রেখে বর্ষার কত সুখ দুঃখের অনুভূতির কথা মনে পড়ছে। ছোট বয়সে স্কুলের পথে ইচ্ছে করেই রাস্তার জমা জলে জুতো মোজা ভেজানো ছিল একরকম মজার খেলা। এর জন্য কতবার অসুখে ভুগতে হয়েছে। বর্ষা নামলেই মায়ের কাছে খিচুড়ি রান্নার আবদার লেগেই থাকতো, সঙ্গে ইলিশ মাছ ভাজা পেলে মন খুশিতে ভরে উঠত। 5 ভাই বোনের সংসারে পরিবারের সদস্য সংখ্যা ছিল 8, তাই অবস্থা খুব একটা সচ্ছল ছিল না। কয়লার উনুনে রান্নার শেষে স্কুলের একমাত্র ভেজা প্যান্ট জামা মা উল্টে পাল্টে শুকিয়ে দিতেন। তখন ছিল না টিভির যুগ। হ্যারিকেনের আলোয় পড়াশোনা করতে করতে বাইরের বৃষ্টির আওয়াজে মনে ছন্দ জেগে উঠত। অতি বৃষ্টিতে জনজীবন বিপন্ন হতো প্রায়ই। 1978 সালের অতি বর্ষণে ঘরে যখন প্রায় 1.5 ফুট জল জমে গেল, তখন বর্ষার ভয়ঙ্কর রূপ মোটেও ভালো লাগেনি। তক্তপোষের ওপর গৃহস্থালী জিনিসপত্র তুলে কোনো রকমে শুকনো খাবার খেয়ে কাটাতে হয়েছিল 3 দিন 3 রাত। শহরের বুকে বড় হওয়া আমি সেই প্রথম উপলব্ধি করলাম বানভাসী মানুষের দুর্দশার কিছুটা। এখন আমার বয়স অনেকটা গড়িয়েছে। আজ শুধু মনে হয় আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো, গেলরে দিন বয়ে, বাঁধনহারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে। চিঠিটি আমাদের পাঠিয়েছিলেন স্বপন কুমার দত্ত, 24/4 পঞ্চাননতলা, 3য় বাই লেন, পোস্ট রিষড়া, জেলা হুগলি থেকে। সূচক 712248। হ্যাঁ, সব্যসাচীদা এতক্ষণে চলে এসেছেন। খুব মিস করছিলাম দাদা আপনাকে, কারণ আশিয়াদির গানে গানে আমরা পঞ্চমবাবুকে শ্রদ্ধা জানিয়েছি, আপনি হয়তো শুনতে পাননি। এবং আরেকটা আপডেট দিয়ে রাখি, এখানে কিন্তু গল্প দাদুদের গরু খোঁজাখুঁজির একটা পালা চলছিল, যেটাও সম্ভবত আপনি মিস করে গিয়েছেন। এখন অবশ্য মুকুলরঞ্জন চক্রবর্তীর তিনি তার গরু খুঁজে পেয়েছেন, তিনি জানিয়েওছেন, হ্যাঁ খুঁজে পেয়েছি, তবে খুব গুটিয়েছে গো। আচ্ছা, সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রীমতী শান্তি পালের ভারী সহজ সরল চিঠি বেশ লাগলো। করবী হাজরা লিখছেন, শান্তিদির বর্ষার দিনে চটটা মুখরোচক ছিল। কাঞ্জিলাল সিদ্দিকী লিখছেন, কেয়ার নিয়ে শেয়ার করি পত্রালির এই ছবি, বর্ষাকালের স্মৃতির কথা লিখে চলেন কবি। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই ভালোবেসে আমাদের অনুষ্ঠানটিকে নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করবেন।
সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, তপন ঠাকুরদা, মুকুলদাকে দেখুন একটু, আমি তো আনালাম। শ্রীহরি জানা লিখছেন, নতুন বন্ধুরা অচিরেই ছাপিয়ে যাবেন আমাদের মতন বুড়োদের, অবশ্য তাতে সমৃদ্ধই হবে পত্রালি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় শ্রীহরি জানাকে লিখেছেন, আপনাদের ভিত্তির উপর গড়ে উঠবে নতুন ইমারত। ভিত্তি ভিত্তি, ঠিক বলেছেন সব্যসাচীদা। তপন কুমার গোস্বামী লিখছেন, মুকুলবাবু এখন কেমন আছেন? আহা, এত রকম গুঁতোর পর আবার গরুর গুঁতো খেলেন। ঠিক কী কী গুঁতো খেয়েছেন মুকুলবাবু, এটা আমাদের কমেন্টে না হয় ওনারাই জানাবেন। হ্যাঁ, মেতে উঠেছে আজকের লাইভ পত্রালি অনুষ্ঠানের 22তম পর্ব। বিষয় স্মৃতিমধুর বর্ষাকাল। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে পার্থ আর বিদিশা। চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা, কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। তপন কাকু আবার লিখছেন, ভাই সৌমেন, মুকুলবাবুর জন্য কি লাগবে, আয়োডেক্স না আর্নিকা? আচ্ছা, আমাদের আগামী পক্ষের বিষয় আমরা কালকে বলে দিয়েছিলাম, আরেকবার জানিয়ে দিই। আমাদের আগামী পক্ষের বিষয় না পাঠানো চিঠি। যে চিঠি লেখা হয়ে পড়ে আছে ড্রয়ারে, কখনো পাঠানোর সাহস বা পাঠানোর বৈধতা হয়তো আমাদের মধ্যে হয়ে ওঠেনি, না, এবার আর কোনো দ্বিধা না করে পাঠিয়ে দিন পত্রালির দরবারে। ইতিমধ্যেই বেশ কিছু চিঠি আমাদের দপ্তরে পৌঁছে গিয়েছে। যারা লেখেননি তারা চটপট লিখে ফেলুন এবং পাঠিয়ে দিন পত্রালির দপ্তরে। চিঠি পাঠিয়েছেন গৌতমপতি, শালগেছিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। বন্ধু পত্রালি, সবে যখন জ্ঞান হচ্ছে তখন মায়ের বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। মাঝরাতে বৃষ্টির রিমঝিম ও বাজ পড়ার শব্দে চমকে জড়িয়ে ধরতাম মাকে। বর্ষায় ভিজতে ভিজতে এক হাঁটু কাদা রাস্তায় স্কুলে যাওয়ার মজাটাই ছিল আলাদা। মাঝে মাঝে পা পিছলে আলুর দম হলে কাদা মাখা প্যান্ট, জামা, বই, খাতা নিয়ে বাড়ির পথে। কোনোদিন রেনি ডে ঘোষণা করে স্কুল ছুটি হলেই বন্ধুরা মিলে মাঠে ফুটবল পেটাতাম। কাদা ঘেঁটে বর্ষায় ভিজে কখনো জ্বর, কাশি, সর্দিতে ভুগলে জুটত মায়ের আদর। কিন্তু পথ্য হিসেবে সাগু বার্লি ছিল খুব অপছন্দের। চাষের জন্য বর্ষাকালে বেশ কদিন স্কুল ছুটি থাকতো। কখনো মাঠে যেতাম বলদ নিয়ে, কখনো মজুরদের পান্তা ভাত নিয়ে। মাঠে নেমে মজুরদের সাথে চাষের কাজ করতে করতে শিখে গিয়েছিলাম। গাঁয়ের ছেলেরা প্রায় সকলেই এভাবেই চাষের কাজ শিখে ফেলে। বর্ষার আরেক মজা পুকুরে মাঠের জল ঢুকানো ও বের করার সময় মাছ ধরা। কল কল করে পুকুর থেকে উঠে আসতো মৌরালা, পুঁটি, কই, শোল। প্রবল বৃষ্টিতে নদীর জল বাড়ত, বন্যায় ভেসে যেত গ্রাম। গায়ের মাটির বাড়ি ভেঙে পড়ত, নষ্ট হতো মাঠের ধান, ক্ষেতের আনাজ। চরম কষ্টে কাটত সেই বছরগুলো। এক বছর বন্যায় দেওয়াল চাপা পড়ে আমার ঘনিষ্ঠ বন্ধুর মায়ের মৃত্যু খুব বেদনাদায়ক স্মৃতি। ঐশ্বর্যের ঋতু, অকৃপণ ঋতু, সমৃদ্ধির ঋতু বর্ষা। প্রকৃতিতে লাগে যৌবনের হাওয়া। পুকুর পাড়ে ফোটে কদম, পুকুরের শাপলা শালুক। বর্ষার সাথে বাঙালির জীবন এক সূত্রে গাঁথা। তাই সিক্ত হৃদয় উদ্বেলিত হয় বর্ষা ঝড়ে কবির কলমে। অবিরাম অবিরাম সে ধারা। আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সহ চিঠি পাঠিয়েছিলেন গৌতমপতি, শালগেছিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন সুপর্ণা গাঙ্গুলি, 47 বালিগঞ্জ গার্ডেন্স, কলকাতা 700019 থেকে। প্রিয় পত্রালি, স্মৃতিমেদুর বর্ষাকালের কথা লিখতে গেলেই অনেক স্মৃতি ভিড় করে আসে মনের মধ্যে।
তার মধ্যে একটা ঘটনার কথা মনে পড়ছে। 2006 সালে সেপ্টেম্বর মাসের কলকাতার জলে ভাসার কথা মনে আছে হয়তো অনেকের। দিনটা ছিল 21শে সেপ্টেম্বর। 1-2 দিন আগে থেকে আকাশের মুখ ভার, মুষলধারে অবিরাম ঝরে পড়ছে বৃষ্টি। থামার কোনো লক্ষণ নেই, চারদিকে জল জমে যাচ্ছে আস্তে আস্তে। ছোট এলাকাগুলোতেও আগেই জল জমে গেছে। ছোট বাচ্চারা জলের মধ্যে দাপাদাপি করতে শুরু করে দিয়েছে। আমার বাড়ির এলাকা একটু উঁচু, সব এলাকা জল জমে গেলে পরে আমার এলাকাতে জল জমে। এবার আমার এলাকাতে জল জমে গেল। দুপুরে খিচুড়ি, আলুর দম, ডিম ভাজা দিয়ে খাবার খাওয়া হলো। এদিকে আমাদের পুরী যাবার কথা রাতে, সব গোছানো। আমার 8 বছরের ছেলে বসে আছে সমুদ্র দেখবে বলে, কিন্তু যাব কি করে? বাইরে জল থই থই করছে। সন্ধ্যায় একটু বৃষ্টি কমলো। কথা হলো একজন ট্যাক্সি ড্রাইভার আমাদের হাওড়া স্টেশনে ছেড়ে দেবে। হাওড়া স্টেশন থেকে জানা গেল কখন ট্রেন চলবে বোঝা যাচ্ছে না। রাতে খাবার পর আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় জল জমে গেছে, কোনো রকমে চলেছি। মাঝে মাঝে ট্যাক্সি আটকে পড়ছে, তার সাথে আবার বৃষ্টিও হচ্ছে। একদিকে অঝরে পড়া বৃষ্টির রূপে মুগ্ধ, আর তার সাথে পুরী যাবার উৎকণ্ঠা। অবশেষে পৌঁছালাম। স্বয়ং জগন্নাথও হয়তো চাননি আমাদের পুরী যাওয়া। এমনই বরষা ছিল সেদিন, হুম 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 হুম। চিঠি পাঠিয়েছিলেন সুপর্ণা গাঙ্গুলি, 47 বালিগঞ্জ গার্ডেন্স, কলকাতা 700019 থেকে। এর পরের চিঠিটি আমাদের পাঠিয়েছেন গোপা সরকার, E1 53/B, কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান থেকে। সূচক 713202। উনি লিখছেন, উন্মেষ শালিনী পত্রালী। জীবনের কত কথা লুকিয়ে আছে বর্ষার আনাচে কানাচে। মুহুর্মুহু মেঘের গর্জন আর ঝলকে ঝলকে বৃষ্টির আদর বর্ষাকে মহিমান্বিত করে তোলে। এই কারণেই তো বর্ষা রবি ঠাকুরের কাছে এত প্রিয়। জীবন বৃত্তের কত স্মৃতি তো তোমার সাথে ভাগ করেছি এতদিন। আষাঢ়ের প্রথম দিবস থেকেই বর্ষার ডাক, তাই এই মেঘমেদুর বর্ষার সাথে বসে বলতে ইচ্ছে করে, ওলো সই, আমার ইচ্ছে করে তোদের মতো মনের কথা কই। আজ বলবো আমার ভালোবাসার এক রঙিন স্মৃতিকথা। আমি গ্রামের কাদামাখা এক মেয়ে। 2টি ডোবার মাঝ বরাবর কাদামাখা মেঠো পথ, আর রাস্তার ধারে ধারে রঙিন দোপাটি, নয়নতারা, নটরমণি আর লাল কলা ফুলে সজ্জিত ঘর আমার। আর ছিল হিরেকুচি টিপটাপ বৃষ্টি। 1 হাঁটু কাদায় যখন গা বেয়ে হিরেকুচি বৃষ্টি তীরের ফলার মতো হৃদয় স্পর্শ করত, আমি তখন সোহাগী প্রেমে বুকের মধ্যে জড়িয়ে নিতাম সেই শীতল হিরেকুচি বর্ষাকে। তাই দেখে গাছের ডালে আধভেজা পাখিরা পাখার ঝাপড় দিত, কৃষক তার ভালোবাসার হাল নিয়ে বাড়ি ফিরত, আর জিওল মাছগুলো ডাঙায় এসে আমাদের সোহাগে ভাগ বসাতো। আমি বর্ষার সাথে বনলতার মতো মুখোমুখি বসে ভুলে যেতাম জীবনের সব লেনদেন। দুরন্ত বর্ষার টিপটাপ জল আমার চোখে আলতো স্পর্শ করত। আমি ভালোবাসার অকাম সোহাগে তাকে জড়িয়ে ধরতাম দুটো ঠোঁটের মাঝে। দুহাত শূন্যে ছুঁড়ে বলতাম, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমি কবি নই পত্রালী, তবুও বর্ষার ধারা এখন আমাকে দিয়ে গাইয়ে নেয়, আবার এসেছে আষাঢ়, আকাশ ছেয়ে আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে।
চিঠিটি আমাদের পাঠিয়েছিলেন গোপা সরকার, E1 53/B, কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান থেকে। সূচক 713202। হ্যাঁ, বড় সড়ো সেতার নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, যুক্ত হয়েছেন সঞ্জীব রাহা, সঞ্জীব কাকু একটু আপডেট দিয়ে দিই। মুকুল কাকুর গরু হারিয়েছিল, উনি গরুটি খুঁজতে গিয়েছিলেন। এদিকে গরু খুঁজতে গিয়ে গরুর গুঁতো খেয়ে ওনার জেরবার অবস্থা। তা ওনার ট্রিটমেন্ট এখন আপাতত করছেন তপন কাকু এবং সৌমেন কাকু। আর ইতিমধ্যেই একটা খুব বিশ্রী ঘটনা ঘটেছে। খিচুড়িতে নাকি মুকুল কাকু নাকি খিচুড়িতে না ব্যথায় নাকি গরম চুন দিয়েছে। আচ্ছা, আমি একবার কমেন্টগুলো পড়ে নিই। তপন কুমার গোস্বামী লিখছেন, মুকুলবাবু এখন কেমন আছেন? আহা, এত রকমের গুঁতোর পর আবার গরুর গুঁতো খেলেন। আচ্ছা, উনি আবার লিখছেন, ভাই সৌমেন, মুকুলের জন্য কি লাগবে, আয়োডেক্স না আর্নিকা? মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, স্বপনবাবুর চিঠিতে স্মৃতি ভেসে উঠল। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, খিচুড়ি আয়োডেক্সের আচার আর আর্নিকার চাটনি দিয়ে খেলে মুকুলদা দ্রুত ফিট হয়ে যাবেন। টুনটুনি পাখি শিহরি জানাকে লিখছেন, পুরনো চাল ভাতে বাড়ে, গুরুজনরা আমাদের মাথার উপর থাকবেন বটবৃক্ষের মতন, সব সময় আমাদের গুরুজনদের দরকার। মুকুল রঞ্জন চক্রবর্তী বলছেন, না গরম চুন দিয়েছি। সোমেন্দ্রনাথ জানা লিখছেন, দাদা ওতেই হবে। ভানুমতি মোদক দিদি আবার জানাচ্ছে, হা কপাল, এখনও শুনতে পাচ্ছি না, ভীষণ খারাপ লাগছে। হ্যাঁ দিদি, একবার বেরিয়ে গিয়ে যুক্ত হন, আশা করি শুনতে পাবেন। হ্যাঁ, দিদিপ্রিয়া রায় জানিয়েছেন। দিদিপ্রিয়া আমাদের সবসময় যারা শ্রোতা বন্ধুদের সাহায্য করেন এইভাবেই। করবি হাজরা লিখছেন, গৌতম পতির চিঠিতে গ্রামের বর্ষার রূপ চোখের সামনে ভেসে উঠল, সুন্দর চিঠি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, আজ বৃষ্টিটা কেমন মাথার উপর ঝমঝম খেলায় মাতোয়ারা, ঝমঝম শব্দটা আজ রেললাইন আঁকে, কেমন বৃষ্টির সাথে মিশে যায়। বৃষ্টি আর রেললাইন একে অপরের বন্ধু হয়, একজনের ঝমঝম শব্দ আর একজনকে দেয় ধার। আমি আর বৃষ্টি নেব না, আমাকে রেল লাইন দাও, সচল রেল লাইন। কত কত মানুষ হরেক মালের সাথে বিক্রি করতে চায় খাতা কলম, আমি আবার পড়তে চাই বর্ণপরিচয়, 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 বর্ণপরিচয়। তপন কুমার গোস্বামী লিখছেন, বাহ বাহ বাহ, আমার সৌমেন ভাই দারুণ প্রেসক্রিপশন করেছেন, মুকুলবাবু আর দেরি করবেন না, শুরু করে দিন সেবা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রীমতী সুপর্ণা গাঙ্গুলিকে জানাই যে ওই দিনের বৃষ্টির কথা আমারও মনে আছে। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, সুপর্ণা দেবীর জলযন্ত্রণা বড় যন্ত্রণার। সঞ্জীব রাহা লিখছেন, শুনছি সাউন্ড আজও কম। করবি হাজরা লিখছেন, আচ্ছা তপনদা মুকুলদার পেছনে লেগে আছেন কেন, চুপ করে শুনুন, ভালোই তো লাগছে, আমাদের ভালো লাগছে। কালকে যেমন আসিয়াদি বলেছিলেন আমাদেরকে খিচুড়ি খাওয়াবেন, মুকুল কাকু চেয়ার ভেঙে পড়ে গিয়েছিলেন, আজকে আবার গরুর গুঁতো খেয়েও তিনি পত্তালির আসরে ব্যথা সহ্য করে কোমরে চুন লাগিয়ে আমাদের পত্তালি শুনছেন। টুনটুনি পাখি লিখছেন, অসাধারণ চিঠি, অপূর্ব পাঠ এবং খিচুড়ির গন্ধ, সাথে সুন্দর সুন্দর বার্তা, সব মিলিয়ে পত্তালির আসর জমে উঠেছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, কালকে আপনার টুনটুনি দিদিকে লিখছেন, কালকে আপনার রান্না আমার আর ডাক্তার সঞ্জীব রাহার খুব ভালো লেগেছিল, সব বন্ধুদের হয়ে আমি অনেকটাই খেয়ে এসেছি। সঞ্জীব কাকু লিখছেন, সব কমেন্ট দেখতে পাচ্ছি না কাকু, একবার বেরিয়ে গিয়ে আপনি আবার যুক্ত হন, মনে হয় আপনার নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে। কৃষ্ণা চন্দ্র দিদি জানাচ্ছেন, অসাধারণ চিঠি, অপূর্ব পাঠ, মন ভালো করার অনুষ্ঠান। অনেক ধন্যবাদ দিদি তোমাকে। আপনারা শুনছেন লাইভ পত্তালি অনুষ্ঠানের 22তম পর্ব, বিষয় স্মৃতি মৃদুর বর্ষাকাল। আমরা চলে যাব পরবর্তী চিঠি নিয়ে বিদিশার কাছে। এবারে চিঠি লিখছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাক কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। প্রিয় পত্রালি, বর্ষায় ঝুপঝুপ বৃষ্টি শুরু হলে স্কুল জীবনের ঘটনাগুলো স্মৃতিপটে ভাসে।
কৈচর থেকে 4 কিলোমিটার দূরে হেঁটে মাথরুন স্কুল যেতাম। স্কুল যাওয়ার পথে একটি সেতুহীন ক্যানেল এবং একটি কাঁদুর পেরোতে হতো। জল বাড়লে উঁচু ক্লাসের ফি বছর ফেল করা বয়স্ক ছাত্ররা আমাদেরকে কাঁধে নিয়ে ক্যানেল পার করে দিত। পারিশ্রমিক হিসেবে চাইতো একতারা বিড়ি। দিতে অপারগ হলে মুখে কিছু বলতো না, কিন্তু পরদিন পার করার সময় মাঝ ক্যানেলে পা পিছলে যাওয়ার ছুতোই দিত ডুবিয়ে। ভিজে জামা প্যান্টে স্কুল পৌঁছতাম। স্যারদের চোখে পড়লে বাড়ি ফিরে যেতে বলতেন। পড়াশোনার দফা রফা হতো। ছুটির পর বৃষ্টি হলে আলপথে আছাড় খেতে খেতে বাড়ি ফিরতাম। ছাতা যেত উড়ে, কখনো কাঁদরের স্রোতে যেত ভেসে। সকাল থেকে অবিরাম বৃষ্টি হলে স্কুল বন্ধ। সেদিন জমিয়ে খিচুড়ি, ডিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি। পড়ার ফাঁকে শুনতাম রেডিওর গান। বন্ধু, আমার বাড়ির সামনের পুকুরে মাগুর, কই এবং ল্যাটা মাছ হতো প্রচুর। বর্ষার শুরুতে একটু বেশি বৃষ্টি হলে মাগুর মাছগুলো দামের ফাঁকে মাথা নাড়ত। বাবার দৃষ্টি এড়িয়ে চলতো ছিপে মাছ ধরা। একদিন প্রচণ্ড বৃষ্টিতে পুকুর ছাপিয়ে জল গড়াতে লাগলো। তখন রাত প্রায় 11টা। বড় বাইরে যাওয়ার ছুতোয় বেরিয়ে এসে দেখি খামারের অল্প জলে সারিবদ্ধ মাগুর মাছ। হাতে কাঁটা ফুটিয়ে 7টা মাগুর মাছ ছাতায় ভরে নিয়ে গিয়ে একটি গামলায় রেখে একটি হাঁড়ি নিয়ে আবার গেলাম। মাছ ধরলে বাবা বিরক্ত হতেন প্রচণ্ড। সেদিন দেখলাম বাবা বেরিয়েছেন পিছন পিছন। চারিদিক শুনশান। বাপ বেটায় সে রাত্রে 70টি মাগুর মাছ ধরেছিলাম। ওসব স্মৃতি আজও অমলিন। নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছিলেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাক, কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু নাসিমা বেগম, পান্ডুয়া, জয়পুর রোড, হুগলি থেকে। নতুন বন্ধু, আপনাকে রেডিও জংশনে স্বাগত জানাই। প্রিয় পত্তালি, বৃষ্টি মুষলধারে যখন আসে তখন আমার মেয়েবেলার কথা মনে পড়ে। বাইরে বেরোনো বন্ধ, মায়ের পেছন পেছন ঘোরা, আর দুপুরে খিচুড়ির সাথে পাতে গরম ইলিশ ভাজা বা বেগুনির আস্বাদ। মা খালি বলতো, খুকি আমার খাবে মাছের লেজা। মন খারাপ হয় না বলো? ভাইয়ের আর বাবার পাতে গাদা কিংবা পেটি, আর মা যখন খাবে তখন খাবে কাঁটা খোঁচা আলুর সাথে বরবটি। শ্বশুরবাড়ি এসে এখন জোটে আমার ভাগে লেজা। মুড়োর কথা ভাবতে মানা, কাঁপে পরানখানা। বৃষ্টির স্মৃতি মেদুর করে নিয়ে চলে শৈশবে। তবু মিল খুঁজে পাই সেকাল আর একালের মেয়েদের আচরণে। বর্ষা শৈশবে সুখে ভাসালেও দুঃখ তুলে রাখে বড় হওয়ার জন্য। তখন তো আকাম কুকাম কাদা ঘেঁটে মেয়েদেরকেই ঘর গৃহস্থালির সব করতে হতো। এখন শ্বশুর বাড়িতে বুঝছি, যেটা না করবে না দেখবে তেমনই পড়ে আছে। বৃষ্টি সুখে জানলার গড়ার ধরে উপভোগের ফুরসত নেই। লিখেছিলেন নাসিমা বেগম, পান্ডুয়া, জয়পুর রোড, হুগলি থেকে। এর পরের চিঠিটি আমাদের পাঠিয়েছেন ইন্দ্রাণী চক্রবর্তী, 50/3, কাজী নজরুল ইসলাম সরণি, ইটখোলা থেকে, ডাকঘর নিমতা, সূচক 700049। উনি লিখছেন, প্রিয় পত্রবন্ধু, দারুণ অগ্নিবাণের প্রবল দাবদাহে ধরা যখন বিধ্বস্ত, শ্রান্ত ও ক্লান্ত হয়ে পড়ে, তার ঠিক পরেই আসে নীল নবঘনে আষাঢ় গগনে কৃষ্ণবর্ণ মেঘের ঘনঘটা। নববর্ষার আগমনে উদ্ভিদ ও প্রাণীকুল সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে। শতবর্ণের ভাব উচ্ছ্বাস অন্তরকে আলোকিত করে। হৃদয়ও ময়ূরের পেখমের মতোই উন্মুক্ত হয়। তাই হয়তো কালিদাসের যক্ষ তার প্রেয়সীকে প্রেমের বার্তা পাঠানোর জন্য বর্ষা ঋতুকে নির্বাচিত করে আষাঢ়স্য প্রথম দিবসটিকে বেছে নিয়েছিলেন।
বর্ষা প্রেমের, রোমান্টিকতার ও বিরহের ঋতু। ছেলেবেলা থেকেই বর্ষাকাল আমার কাছে আনন্দের ও মজার ঋতু। ছেলেবেলায় রিমঝিম বৃষ্টির মধ্যে আমরা দুই ভাই বোন আনন্দে আত্মহারা হয়ে বৃষ্টিতে ভিজতাম। উঠোনে কাগজের নৌকো ভাসিয়ে খুশিতে মেতে উঠতাম। অনেক সময় বর্ষাতে অতিরিক্ত ভেজার ফলে জ্বর, সর্দি, কাশিতেও ভুগেছি। তবুও আমরা বৃষ্টি ভেজা হওয়ার আনন্দ উপভোগ থেকে কখনোই বিরত হইনি। এখনো এই মধ্য বয়সে সেই পাগলা হওয়ার বাদল দিনে আমার মন বৃষ্টিতে ভেজার জন্য মেতে ওঠে, কিন্তু অসুখ করার ভয়ে এখন দুপা পিছিয়ে আসি। বর্ষাকালের চপ বেগুনি সহ হরেক রকম তেলে ভাজা সহযোগে সন্ধ্যার জলযোগ এবং ধুমায়িত চা কফির সঙ্গে আড্ডা ছিল আমাদের পরিবারের এক চিরাচরিত রীতি। আবার কোনো কোনো বর্ষণক্লান্ত দিনে মায়ের হাতের খিচুড়ি, ইলিশ মাছ ভাজার আস্বাদ আজও মুখে লেগে আছে। কখনো কখনো শাওন রাতের প্রবল বাড়ি বর্ষণের মধ্যে বাবার মুখে শোনা ভৌতিক গল্পগুলো মনে ভয়ের শিহরণ জাগিয়ে তুলত। আবার ঠাকুমার মুখে শোনা সৌরানী দেওরানির কথা বা অভিমানী কঙ্কাবতীর ব্যথার কথা বর্ষার রাতগুলিকে বেশ উপভোগ্য করে তুলত। তাই বর্ষা আসলেই আমার মানসপটে সেই সুখস্মৃতিগুলি ভেসে ওঠে। চিঠিটি আমাদের পাঠিয়েছিলেন ইন্দ্রাণী চক্রবর্তী, 50/3 কাজী নজরুল ইসলাম সরণি, ইটখোলা থেকে। ডাকঘর নিমতা, সূচক 700049। ভানুমতি মোদক বলছেন, বহু ছটফট করার পর আমি ঢুকলাম, কি আনন্দ! বাহ! শিহরি জানা কাকু লিখছেন, কমেন্ট পাল্টা কমেন্ট দেখতে দেখতে এবং শুনতে শুনতে মনে হয় আমাদের মধ্যে একেবারেই দূরত্ব নেই, আমরা যেন এক ঘরেতেই বসে রয়েছি। সপ্তাহে শনিবার রবিবার আমরা একটা পরিবার সবাই একসাথে থাকি, এটাই তো আমাদের আনন্দ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধেয় বিশ্বনাথ বন্ধু, আর একবার মাগুর মাছ ধরুন, যাব স্বাদ নিতে, সঙ্গে আপনার গান থাকবে। রীতা চ্যাটার্জি লিখছেন, আমি 70 বছর বয়সে এই আসরে নবাগতা, মন ভরে যাচ্ছে অনুষ্ঠানের সঞ্চালনায় ও চিঠিতে। রীতা দি, আপনার চিঠি আজকে অনুষ্ঠানের শুরুতেই পড়া হয়েছে, প্রারম্ভিক পত্রলেখক ছিলেন আজ আপনি। তপন কুমার গোস্বামী লিখছেন, বিশ্বনাথ বন্ধুর স্মৃতিচারণ খুব ভালো লাগলো, মন ছুঁয়ে গেল। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, বিশ্বনাথ বন্ধুর চিঠিতে গ্রাম চোখের সামনে এসে দাঁড়ালো। সঞ্জীব রাহা লিখছেন, বিশ্বনাথ বন্ধুর মাগুর মাছ ধরার স্মৃতি ভালো লাগলো। হ্যাঁ, বিশ্বনাথ বন্ধু চলে এসেছেন, রয়েছেন আমাদের সঙ্গে। ভানুমতি মোদক লিখছেন, নতুন বন্ধু নাসিমাদিকে ধন্যবাদ। তানজিলাল সিদ্দিকী লিখছেন, বর্ষাকালে বাঁধা গরু 4 পা তুলে লাফায়, অবুঝ গরু সুযোগ পেলেই মালিক কেউ গুঁতোয় বারে ব্যথার জ্বলন, ডাক্তারবাবু দেন শলা, খিচুড়ির সাথে বর্ষা রাতে খেতে পারেন কলা। খিচুড়ির সাথে কলা! আমি আপনাদের দাদুদের মাঝে ঢুকবো না কিন্তু, তাহলে আমার চিঠি পড়া হবে না। টুনটুনি পাখি লিখছেন, আহা, বর্ষায় মাগুর মাছের ঝাঁক, গ্রামের এক পরিচিত দৃশ্য ভেসে উঠল গৌতমবাবুর চিঠিতে। সঞ্জীব রাহা লিখছেন, পার্থবাবুর পাঠ ভালো লাগছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় শিহরি জানাকে লিখছেন, এক ঘরেতেই তো বসে আছি, আপনার ওই পাশে যে বসে সমানে খাবো খাবো করছে সেটাই তো আমি। বিশ্বনাথ বন্ধু জানাচ্ছেন, ঠিক আছে সব্যসাচীবাবু, চলে আসবেন সব সময়। হ্যাঁ, আমার একবার সৌভাগ্য হয়েছিল, আমি যখন সেরা পত্রকারের আমাদের পদকটা নিয়ে গিয়েছিলাম বিশ্বনাথ কাকুর বাড়ি, আমাকে রীতিমতন পেট পুড়ে কাকু কাকিমা খাইয়ে মুগ্ধ করেছিলেন। হ্যাঁ, আমার সুযোগ হয়েছিল বিশ্বনাথ কাকুর বাড়িতে আসলে তিনি নিশ্চয়ই খাওয়াবেন মাগুর মাছ। হ্যাঁ, সঞ্জীব কাকু বলেছেন, বিশ্বনাথ কাকু আমরাও যাচ্ছি। আচ্ছা, আপনি একটু ওই 73টা না 70টা মাগুর মাছ ধরেছিলেন, সংখ্যাটা ওরকমই রেখেন। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন, বিশ্বনাথবাবুর চিঠি গানের মতোই সুন্দর। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বিশ্বনাথ বন্ধুকে লিখছেন, এবং সঞ্জীব রাহা, আপনাকে নিয়ে যাব না, সরপুরিয়া আর সরভাজার ব্যাপারটা আছে তো। আচ্ছা, কমল ঘোষ লিখছেন, মন দিয়ে শুনছি পত্তালির পত্রপাঠ। বিশ্বনাথ বন্ধু লিখেছেন, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা সকলকে।
করবী হাজরা দিদি লিখছেন বিশ্বনাথদার চিঠি খুব ভালো লাগলো। টুনটুনি পাখি লিখছেন আহা, বর্ষায় মাগুর মাছের ঝাঁক, গ্রামের এক পরিচিত দৃশ্য ভেসে উঠল বিশ্বনাথবাবুর চিঠিতে। সঞ্জীব কাকু জানাচ্ছেন সরপুরিয়া সরভাজা তো অবশ্যই থাকবে। আমি কিন্তু কাকু, সঞ্জীব কাকু, আমি সরপুরিয়া এবং সরভাজা কিন্তু সবার আগে আপনি আমাকে বলেছিলেন খাওয়াবেন। রীতা চ্যাটার্জি লিখছেন আপনাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা শুনছেন লাইভ পথটালি অনুষ্ঠান, আজ সঙ্গে অনেক বন্ধুরা আপনারা অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করবেন। চলে যাচ্ছি পরবর্তী চিঠি নিয়ে বিদিশার কাছে। চিঠি পাঠিয়েছেন সত্যব্রত দত্ত, মেঘের পালক B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। স্মৃতি জাগানিয়া পথচালী। ভাবতে পারো, এক পশলা বৃষ্টির পর কি করুণ অবস্থা হয় এই মহানগরীর। হাইড্রেনে জল নেমে যাবার ছিদ্রগুলি আবর্জনার কারণে বন্ধ, পথ নেই বৃষ্টির জল বেরিয়ে যাবার। রাজপথ, অলিগলি সব যেন এক একটি স্রোতহারা নদী, যার বুকে আমাদের চরম নাগরিক অসচেতনতার লজ্জাকর দৃষ্টান্ত হয়ে সগর্বে সাঁতার কাটছে প্লাস্টিক পলিথিনের বিভিন্ন সামগ্রী, হাওয়ায় চপ্পলের পাটি, থার্মোকলের টুকরো। তখনই মনে ভেসে ওঠে আমার ছেড়ে আসা বীরভূমের সেই পল্লীগ্রামের কথা। প্রকৃতির রঙ্গমঞ্চে নিখুঁত পট পরিবর্তন করে 6 ঋতু আসত গ্রাম বাংলায়। এখনকার এই দূষিত বায়ুমণ্ডলের পরিবেশে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সওয়ারি হয়ে নয়, বর্ষা আসত মৌসুমি বায়ুর দোলায় চড়ে। ফলশূন্য আম, কাঁঠাল কুঞ্জকে স্নান শুদ্ধ করতে, তাপদগ্ধ রাঙা মাটির বসুন্ধরাকে সুশীতল করতে নেমে আসত আষাঢ় শ্রাবণের বাড়িধারা। সোদা গন্ধ মাখানো গৈরিক বরণ জলস্রোত পথ, নালা, কুলি ছাপিয়ে ছুটত তালপুকুর আর গ্রাম শেষের ধান ক্ষেতের দিকে। তার উপর ভাসত রাফ খাতার পাতা ছিঁড়ে আমাদেরই বানানো কাগজের নৌকা। স্রোতের উল্টো দিকে জল কেটে ছুটে চলা মাছ ধরার সে কি আনন্দ! কাদানো মাঠে রোয়া ধানের চারা কদিনেই হয়ে উঠত ঘন সবুজ। কখনো ভেঙে পড়ত বাগদিপাড়ার কুড়ে ঘর। বাঁশ কেটে খড় জোগাড় করে গ্রামের মানুষেরাই হাতে হাত মিলিয়ে তৎক্ষণাৎ সারিয়ে তুলত সে বাসস্থান। কোনো সরকারি বা অসরকারি ত্রাণের মুখ চেয়ে কাউকে বসে থাকতেও হতো না। সেসব সুখের স্মৃতি কি কখনো ভোলা যায়? শ্রাবণের ধারার মতো সবার জীবন সুরে সুরে ভরে উঠুক সচেতনতা, সহমর্মিতা, সহাবস্থান ও সহানুভূতির স্মরণে। চিঠি পাঠিয়েছিলেন সত্যব্রত দত্ত, মেঘের পালক B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পরের চিঠি পাঠিয়েছেন স্বাতী মুখোপাধ্যায়, স্নিগ্ধতা, স্কুলডাঙ্গা, বাঁকুড়া থেকে। বৃষ্টি তোমাকে। 3 দিন একটানা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। জানলার ধারে বসে আছি। একটানা বর্ষার এই দিনগুলিতে আমার মন খুব খারাপ হয়। পুরনো দিনের স্মৃতি মনকে আচ্ছন্ন করে। মনে পড়ে পুরনো দিনের বর্ষার ছবি। পিছনে বর্ষার আবহ সঙ্গীত রিমঝিম রিমঝিম। রজনীগন্ধার গন্ধে বাতাস ভারী হয়ে মনকেও ভারী করে। কর্দমাক্ত পথঘাটে খুব সাবধানে পা টিপে টিপে চলতে হয়। বৃষ্টির বেগ তো বেড়েই চলেছে। বাতাসে কামিনী গন্ধ ভাসছে। এই বৃষ্টি ভেজা কামিনী গন্ধ মাখা সন্ধ্যা কার কথা মনে করিয়ে দেয়? সেদিনও তো এমনই বৃষ্টি ঝরা সন্ধ্যা ছিল। ফুলের গন্ধে মাতোয়ারা আকাশ মেঘে ঢাকা ছিল।
জনমানব শূন্য রাস্তায় পাশাপাশি হাঁটছিল ওরা। অনেক কথা বলার ছিল, কিন্তু এই গভীর নিস্তব্ধতা ভেঙে কথা বলতে ওরা চাইছিল না। কিন্তু বলতেই হবে। চাকরি পেয়ে তো কালই ওদের চলে যাওয়ার কথা। অন্যজনের কথা জানার প্রয়োজন ছিল, যে কথা ওদের চলার পথের পাথেও হবে। আমি কিন্তু কোনো কথা বলিনি। অন্তরের প্রবল ইচ্ছে বাইরে মূর্ত হয়ে ওঠেনি। বলতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। চোখ জলে ভেসে গিয়েছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর সে চলে গিয়েছিল। ওকে চির বিদায় দিয়ে আমার জীবনটাও সেখানেই অনেকটা থেমে গিয়েছিল। চিঠি পাঠিয়েছিলেন স্বাতী মুখোপাধ্যায়, স্নিগ্ধতা, স্কুলডাঙ্গা, বাঁকুড়া থেকে। এর পরে যে চিঠিটি আমি পাঠ করব সেটি পাঠিয়েছেন অনিন্দিতা রায় সেনগুপ্ত, আশিয়ানা সোসাইটি, শঙ্করপুর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। অনিন্দিতাদি লিখছেন, প্রিয় পত্রালী, 6 ঋতুর মধ্যে বর্ষাকাল প্রেমিকদের কাছে একটু আলাদাভাবে আকর্ষণীয়। সে প্রকৃতি প্রেমিক হোক, সাহিত্য প্রেমিক বা হৃদয় হরণকারী প্রেমিক। মুক্ত জানালার পাশে বসে সারা দিন ঝিরঝির করে বৃষ্টিধারা দেখতে চোখ কখনো ক্লান্ত হয় না, বরং চোখের পাতায় নেমে আসে কত মিষ্টি মধুস্মৃতি। এক অনাবিল আনন্দে মন যেন নেচে ওঠে ময়ূরের মতো। আবার কখনো প্রিয়জনের জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। অজান্তেই বৃষ্টির ধারার মতো দু চোখ বেয়ে নেমে আসে অশ্রুধারা। সারাদিন বৃষ্টির পর যখন নেমে আসে গভীর আঁধার, চারিদিকে বৃষ্টির জল থই থই করে, বৃষ্টি ভেজা ঘাস, ঝোপঝাড়ের মধ্যে থেকে ভেসে আসে উল্লসিত ঝিঝি পোকার ডাক, টিমটিম করে আলো জ্বালিয়ে পথ দেখায় জোনাকিরা। মিলন পিয়াসী দাদুরি ডেকে যায় অনবরত। তখন সমগ্র বাতাবরণ এক অদ্ভুত ভালো লাগায় ভরে যায়। বর্ষার বর্ষণের প্রতি আমার কি যেন একটা আকর্ষণ আছে। বর্ষার প্রথম বৃষ্টির প্রথম স্পর্শ, মাটি ভেজার সোঁদা গন্ধ আমাকে মাতাল করে। বৃষ্টির সাথে মনের কত কথা বলি। আমার দুঃখে বৃষ্টি কাঁদে, আর আমি কাঁদলে বৃষ্টি আলতো স্পর্শে আমার চোখ মুছিয়ে দেয়, যাতে কেউ বুঝতে না পারে। এই বর্ষা ঋতুতেই আমি পেয়েছি জীবনের সেরা উপহার, আমার প্রথম সন্তান, সেরা পরিচয় মা হওয়া। তাই মেঘবরণ চঞ্চলা বর্ষা আমার প্রিয় সখী। চিঠিটি আমাদের পাঠিয়েছিলেন অনিন্দিতা রায় সেনগুপ্ত, আশিয়ানা সোসাইটি, শঙ্করপুর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, সত্যব্রত বাবুর কাব্যিক ও জ্যান্ত ছবি আমাকে কাদা মাখিয়ে দিল। সত্যি আপনাদের সঙ্গে থেকে এই পত্রালি লাইভে এই বাইরে এই করোনা ভীতি, কিন্তু সমস্ত কিছু যেন ছাপিয়ে উঠে মুগ্ধতা, শুধুই মুগ্ধতা। করবি হাজরা লিখছেন, সত্যব্রতদা দারুণ, আপনি তো সবসময়ই ভালো লেখেন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় সঞ্জীব রাহাকে লিখছেন, আমাদের রেডিও পরিবারে এই রকম সুভদ্র মানুষ যে কজন আছেন তাদের মধ্যে সত্যব্রত দত্ত অন্যতম। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, চঞ্চল তুমি প্রতীক মাত্র, তোমার মাধ্যমে সবাইকে খাওয়াবেন। বিদ্যুৎ শীত লিখছেন, সবার চিঠিগুলো খুব ভালো লাগছে। বিশ্বনাথ বন্ধু লিখছেন, অনেক ধন্যবাদ ঠাকুরাদা, মুকুল রঞ্জন দা আর করবিদিকে। অভিনন্দন গোস্বামী লিখছেন, সব্যসাচীদা আমরা তো সুবর্ণ জয়ন্তী পালন করতে কৃষ্ণনগর যাবই। সঞ্জীব রাহা লিখছেন, ঠিক কথা, আমার মোবাইল ঠিক করার টিপস দিয়েছিল বিদিশা আর চঞ্চল, তাই সরপুরিয়া ওদের প্রথম প্রাপ্য। বাহ, কি খুশি, কি মজা। আশিস চক্রবর্তী লিখছেন, চিঠিগুলো মন দিয়ে শুনছি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, বিদিশা পরে বর্ষার চিঠি, সোতা সেচে জল, চঞ্চল সোনা সংযোগ রাখে, আমরা পাই তার ফল।
তিস্তা বেজ লিখছেন ভালো লাগলো সত্যব্রত বাবুর চিঠি। অভিনন্দন গোস্বামীকে সুস্বাগতম জানিয়েছেন সঞ্জীব রাহা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রী সত্যব্রত দত্তর চিঠি শুনে এই বর্ষার আড়ালে থাকা আর এক বর্ষাকে আবিষ্কার করলাম। আশিস চক্রবর্তী লিখছেন চিঠির ভাষাগুলো আন্তরিক। সব্যসাচীদা আরও লিখছেন আমার আর তর্স হয়েছে না পেটুক লোক জানেন তো। সঞ্জীব রাহা লিখছেন সত্যব্রত দত্ত আমার অত্যন্ত প্রিয় কবি, সাহিত্যের বন্ধু মানুষ। শ্রীহরি জানা লিখছেন স্বাতী দেবীর চিঠিটা আমাদের আগামী পক্ষের বিষয়টিকে হালকা করে ছুঁয়ে গেল। গোপন কথাটা শ্রীহরি কাকু আপনি ফাঁস করে দিলেন, কারণ আমাদের আগামী পক্ষের বিষয় কিন্তু বিশেষ করে আমাদের গল্পদাদুদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা জানতে চাই, আমরা শুনতে চাই গল্পদাদুদের না পাঠানো চিঠির লেখাটি ঠিক কী ছিল। আপনাদের যেই চিঠিটা পাঠানো হয়নি, হয়তো চিঠির পাতাটা লাল হয়ে গিয়েছে, বয়সের ভারে নুব্জ হয়ে গিয়েছে চিঠির পাতা, ড্রয়ার খুলে সেই চিঠিটি পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। হ্যাঁ, আমরা মান্যতা দেব সেই চিঠির। বিশ্বনাথ বন্ধু লিখছেন সাথীদের চিঠিতে প্রেম, প্রকৃতি, দুঃখ সবই রয়েছে, খুব সুন্দর। চঞ্চলের পাঠও অনবদ্য। সঞ্জীব রাহা লিখছেন প্রাত্যহিকী পরিবারের কৃষ্ণনগর সম্মেলনে আমরা সকলকেই সরপুরিয়া খাইয়েছিলাম। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন পার্থবাবু আজ আপনার পড়ার ধরনে শ্রীমতী অনিন্দিতা রায় সেনগুপ্তর এই ছবির মতো চিঠিটি আরও আকর্ষণীয় করে তুলল। সত্যব্রত দত্ত কাকু লিখছেন বিদিশা কি অপূর্ব আলংকারিকতায় আমার পত্রটি পাঠ করলেন, অনেক ধন্যবাদ। টুনটুনি পাখি লিখছেন সব চিঠি খুব সুন্দর, পাঠের গুণে অনন্য হয়ে উঠছে। রীতা চ্যাটার্জি লিখছেন আমি নতুন তো তাই লাইক মনে হয় ঠিকমতো দিতে পারছি না, সংশোধন করে নেবেন দয়া করে। আপনি যেখানে কমেন্ট করছেন তার বাঁ দিকে দেখুন শেয়ার অপশান আছে, একটু ক্লিক করে ওটা শেয়ার করবেন প্রথমত। দ্বিতীয়ত যেদিকে কমেন্ট করছেন তার ডান দিকে দেখবেন লাইক একটা বুড়ো আঙুলের চিহ্ন আছে নীল এবং সাদা রঙের, সেটাকে একবার ক্লিক করলে আপনি যতবার ক্লিক করবেন ততবার লাইক পড়বে। তপন কুমার গোস্বামী লিখছেন সত্যব্রত দাকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আপনি বরাবরের মতোই আজও আমাদের মন ভরিয়ে দিলেন। ভানুমতী মোদক লিখছেন সত্যব্রত দার চিঠি অনবদ্য। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় রীতা চ্যাটার্জিকে লিখছেন মনে মনে লাইক করুন আর ভালোবাসুন। হ্যাঁ, আপনারা অবশ্যই তো আমাদের মনে মনে লাইক করেন, ভালোবাসেন, তাই তো আমরা হাঁটতে চলতে পারি। সত্যব্রত দত্ত লিখছেন আমার চিঠি আপনাদের যাদের ভালো লাগলো তাদের আমার অনেক অনেক ধন্যবাদ। আপনারা এখনও যারা আমাদের নতুন বিষয় সম্পর্কে অবগত নয় তাদের জানিয়ে দিই আমাদের আগামী পক্ষের বিষয় না পাঠানো চিঠি। আপনারা শুনছেন লাইভ পত্রালী অনুষ্ঠান, উপস্থাপনায় আপনাদের সাথে আমি চঞ্চল, পার্থ ও বিদিশা, চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্র নাথ জানা। পরের চিঠি পাঠিয়েছেন সুব্রত মুখার্জি, রেলপাড় গির্জাপাড়া, রামপুরহাট, বীরভূম, সূচক 721224 থেকে। প্রিয় রেডিও জংশন, শুভেচ্ছা নিয়েও মিষ্টি বর্ষার। আমরা জানি আষাঢ় শ্রাবণ বর্ষাকাল। আমার শৈশবে বর্ষাকাল এলেই মনটা কেমন যেন আনন্দে নেচে উঠত। তখন দাদুর আঙুল ধরে মাঠে যেতাম, দেখতাম জল থই থই খেলা, শুনতাম কত রকম ব্যাঙের ডাক, ঝিঁঝি পোকার ডাক। বন্ধুদের সঙ্গে মাঠে গিয়ে ফুটবল খেলা, কাদা মেখে ঘরে ফিরলে সে কি বকুনি। মাঝে মাঝে মারও খেতে হতো, কিন্তু বাড়িতে এসে একটা মজাও হতো। মা কত রকম ভাজাভুজি করে দিতেন, দিদু কাছে বসিয়ে কত রকম ভূত দত্তি দানবের গল্প শোনাতেন। সে দিনগুলোই ছিল অন্যরকম, খুব মজাদার। কিন্তু বন্ধু, মানুষ পথ চলতে চলতে একসময় কর্মজীবনে প্রবেশ করে। প্রকৃতির সেই নিয়মে আমিও রেলওয়ে ডিপার্টমেন্টের চাকুরিতে যোগদান করি। আমার কর্মজীবনে এমনই এক বর্ষাকালে যে বর্ষার রূপ দেখেছি তা ভয়ঙ্কর, বিভৎস। মনে পড়লে গা শিউরে ওঠে, রাতের ঘুম হারিয়ে যায়। সালটা তখন 2000, মাসটা সেপ্টেম্বর। ঘন বর্ষার মাঝরাতে আমরা ডিউটিরত।
হঠাৎ করেই খবর এলো স্বাধীনপুর স্টেশন ছেড়ে তিস্তা তোষা এক্সপ্রেস ব্রাহ্মণী নদীর ব্রিজের আগে ভয়ঙ্কর জলের তোড়ে আটকে গেছে। ইঞ্জিন সহ কয়েকটি বগি মাটিতে বসে গেছে। আমাদের কর্মীদের সক্রিয়তায় সমস্ত যাত্রীদের উদ্ধার করে নিরাপদে পৌঁছে দেওয়া এবং সরকারি খাজানার নিরাপত্তা দেওয়া ছিল সেদিনের চ্যালেঞ্জ। আমরা সেদিন সঠিক ডিউটি করতে পেরে গর্বিত। চিঠি পাঠিয়েছিলেন সুব্রত মুখার্জি, রেলপার, গির্জাপাড়া, রামপুরহাট, বীরভূম, সূচক 721224 থেকে। পরের চিঠি যদিও আমার পাঠ করার কথা, কিন্তু এই মুহূর্তে আমার চোখের সামনে একটা কমেন্ট ভাসছে এবং তার জন্য আমি বিদিশাকে চিঠিটা দিয়ে দিচ্ছি। আমার মনে হয় প্রত্যেকেই এখানে ভালোবেসে কমেন্ট করেন, কিন্তু এই মুহূর্তে একটু হালকা মেজাজে বলি, আজকের নয়, লাইভ পত্রালি অনুষ্ঠানের 22তম পর্বের সেরা কমেন্ট বোধহয় আজকে আমি দেখছি। সৌমেন্দ্রনাথ জানা লিখেছেন আমাদের আগামী পক্ষের বিষয়ে না পাঠানো চিঠি। তা সৌমেন কাকু লিখছেন যে কত ঠাকুমা যে আড়ালে থেকে গেছে মনে মনে তা বলবে ঠাকুরদারা, বাকিরাও পিছিয়ে থাকবেন না, কাল্পনিক চিঠি নয় মোটেই। এই কমেন্টের উত্তর কি হতে পারে সেটা শ্রোতারাই দেবেন। এরপরে আমার যে চিঠিটা পড়ার কথা ছিল ওটা আমি পড়ব না, আমি তারপরে চিঠিটা পড়ব। এই কমেন্ট দেখে আমি অন্তত তার চিঠি পড়ার মতন অবস্থায় নেই। হ্যাঁ, সৌমেন কাকু বরাবরই আমাদেরকে এইভাবেই হাসান। সঞ্জীব রাহা লিখছেন, পুরো প্রাত্যহিকী পরিবার এখন কলম নিয়ে রেডিও জংশনে উপস্থিত। আহা, এ আমাদের পরম পাওয়া। ভানুমতি মোদক লিখছেন, সাথীদির চিঠিটা হৃদয়কে নাড়া দিয়ে গেল। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, আপনাদের দেখে ভরসা পেয়েছে বাকিরা। সঞ্জীবদা। আশিস চক্রবর্তী লিখছেন, সব কাকুরা খাদ্যরসিক, হাস্যরসিক ও আন্তরিক। বিশ্বনাথ বন্ধু লিখছেন, সুন্দর লিখেছেন সকলেই, অসাধারণ, সকলেরই উপস্থাপনা অসাধারণ। সঞ্জীব রাহা লিখছেন, সাথী দিদিভাই প্রাত্যহিকী পরিবারের সম্মানীয় সদস্যদের মধ্যে অন্যতমা। এবার চলে যাব বিদিশার কাছে পরবর্তী চিঠিটি নিয়ে। বন্ধুরা, একটা বহুল সম্প্রচারিত যেই পত্রসাহিত্যের আসর থেকে আপনারা এখানে চিঠি লিখছেন, আপনাদের অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা অবশ্যই বলবেন আমাদের পত্রালি অনুষ্ঠানের মান বাড়ানোর জন্য কি করা প্রয়োজন, আপনাদের সাজেশন আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাবেন টিম রেডিও জংশনকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী চিঠিতে। এবারে চিঠি লিখছেন আরেক নতুন বন্ধু অভিনন্দন গোস্বামী, বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশন, শ্রীরামপুর, হুগলি থেকে। একটি সত্য ঘটনা অবলম্বনে শুরু করছি স্মৃতি মেদুর বর্ষাকাল। তখন আমরা বিপিএডের স্টুডেন্ট। বিকেলে শুরু হলো অ্যাক্টিভিটি। ওয়ার্মিং আপে নেমে গেল বৃষ্টি। শারীর শিক্ষার ছাত্র হিসেবে নিয়মানুবর্তিতা আমরা অবজ্ঞা করতে পারি না। তাই মাঠে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা ওয়ার্মিং আপটা চালিয়ে যাচ্ছি, কারণ শিক্ষক মশাই তো সেই বৃষ্টিতে ভিজে ভিজেই ওয়ার্মিং আপ করাচ্ছেন। কি করা যাবে, সবাই তো ভিজে গেছি। স্যার বললেন, খুব ভালো কথা, সবাই মিলে আজকে আমরা রাগবি ফুটবল খেলব। ক্লাসের সকল ছাত্রছাত্রী মিলিয়ে টিম ভাগ হলো। নিয়ম বেশ কিছু পরিবর্তন করে শুরু হলো খেলা। খেলা চলতে চলতে আমরা এতটাই মজে উঠলাম নতুন ধরনের খেলাতে, এবং যে দলে আছি সেই দলকে জেতাতে হবেই, এই রকম একটা পরিস্থিতি তৈরি হলো। সেদিন হয়তো কোনো একটা টিমে জিতেছিলাম আমরা, তবে বেশ কিছু বছর পর আমাদের সকল সহপাঠীর জীবনের যুদ্ধে কিন্তু প্রত্যেকেই জয়লাভ করেছি। কারণ কত বেগবান বেগহীন হয়, হেরে যায় দ্রুতগামী। জীবনের যুদ্ধে তারাই জেতে যারা ভাবে জিতবই আমি। সত্যি, স্মৃতি মেদুর সেই বর্ষাকালের দিন আজও আমরা ভুলিনি। সেই ক্ষণিকের জয়ের কথা
এই কাবগাড়ি সেবা ভারতী মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। বর্ষাকালে খেলার মাঠে অনেক স্মৃতির সাথে সেই দিনের রাগবি খেলার স্মৃতি আজও আমাদের মনে করিয়ে দেয় দিনটিকে। চিঠি পাঠিয়েছিলেন নতুন বন্ধু অভিনন্দন গোস্বামী, বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশন, শ্রীরামপুর, হুগলি থেকে। নতুন বন্ধু, আপনাকে সুস্বাগতম রেডিও জংশন পরিবারে। পরের চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু মোহিত পরামানিক, চেঙ্গাইল করুণাপাড়া, চেঙ্গাইল হাওড়া, সূচক 711308 থেকে। প্রিয় পত্রালী, আমি পত্রালী পরিবারে চিঠি পাঠাতে পেরে আনন্দিত। ঋতু রঙ্গময়ী এই বঙ্গ জন্মভূমি, এই সোনার বাংলায় নব নব রূপে এক একটি ঋতু আসে। গ্রীষ্মের দাবদাহের রুদ্ররূপকে শান্ত করতে আসে বর্ষা, শ্যামল সুন্দর রূপ নিয়ে আসে বাংলার বুকে। প্রকৃতির রুক্ষতা মুছে যায়, সজীব সতেজ প্রকৃতি সেজে ওঠে নতুন সাজে। না বলা কথা উজাড় করে বলা যায়। এই ঋতুতে বাদল ও মেঘে মাদল বাজে। মনে পড়ে শৈশবের দিনগুলি। বৃষ্টির দিন স্কুল যাওয়া, কলা গাছের ডেলায় করে এপার ওপার করা। মনে পড়ে ছোটবেলায় মেঘ গর্জন করলে মায়ের কাছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতাম। মনে পড়ে মায়ের হাতের রান্না সর্ষে ইলিশ, খিচুড়ি, তেলে ভাজা আজও আমার কাছে অমৃত। মনে পড়ে দাদুর কাছে বসে মজার মজার গল্প শোনা আজও আমার কানে বাজে। গ্রাম বাংলার কত মানুষ বিদ্যুৎ স্পৃষ্ট হয়, কত মানুষ সাপের কামড়ে প্রাণ হারায় এই সময়। গৃহবন্দী মানুষ যাদের মাথার ওপর ছাদ বা দোতলা বাড়ি আছে, তাদের কাছে বর্ষা সুখবহ। গ্রামে মাটির বাড়িতে বসবাস করে শহরে যারা ফুটপাতে বস্তিতে দিন কাটায়, তাদের কাছে বর্ষা খুবই দুঃখের। অসহায় মানুষের বুক ফাটা কান্না, বিষণ্ণ বন্যার্তদের দুঃসহ ঘটনা চোখে ভেসে উঠলে মন ভারী হয়ে আসে। যাই হোক, সব ঋতুরই ভালো মন্দ দিক আছে। কত সুখ দুঃখের স্মৃতি যে মন ছেয়ে থাকে, তার হিসেব কে রাখে। লিখেছিলেন মোহিত পরামানিক, চেঙ্গাইল করুণাপাড়া, চেঙ্গাইল হাওড়া, সূচক 711308 থেকে। এর পরের চিঠিটি আমাদের পাঠিয়েছেন রূপালী কোলে, বালিটিগুড়ি, চাকপাড়া, দাসনগর, হাওড়া থেকে। সূচক 711113। রূপালীদি লিখছেন, প্রিয় পত্রালী, তোমার এবারের বিষয় সম্বন্ধে লিখতে গিয়ে আমার শৈশব, কৈশোর ও যৌবনের কত না আনন্দ বেদনাময় স্মৃতি মানুষপটে উদয় হচ্ছে। বর্ষাকালে প্রাইমারি স্কুল থেকে ছুটির পর বাড়ি ফেরার সময় দল বেঁধে গলা মিলিয়ে আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, ধানের ভিতর পোকা, জামাইবাবু বোকা গাইতে গাইতে বাড়ি ফিরতাম। সপ্তম অষ্টম শ্রেণীতে পড়ার সময় বিশ্বকবির বেশ কয়েকটি গানের লাইন গুনগুন করে গাইতাম। পিস্তুত দাদা মাথায় গাঁটটা দিয়ে বলতেন, কি হলো, জোরে জোরে গা, লজ্জা করতে হবে না। আমার মনে আজও সেই গানগুলো, যেমন হৃদয় আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে, অথবা মনোমোর মেঘেরও সঙ্গী মনে দোলা দেয়। গানের সাথে আমার সমবয়সী দিদি বোনেরা নৃত্য শুরু করতাম। আমার মামাবাড়ির রাঙা দাদুর কাছে কালিদাসের মেঘদূত কাব্যের কাহিনী শুনে আষাঢ় মাসের মেঘ দেখে মনে মনে অলকার বিরহী যক্ষের কথা মানুষ চক্ষে ভাবতে দারুণ লাগতো। আমাদের বাগানের গাছের পাকা কাঁঠাল খাওয়ার মজা আজ পাই না। শৈশব কৈশোরের গ্রামের বাড়িতে কাটানো বর্ষার স্মৃতি আজ শহর জীবনে কোথায়? বর্ষাকালে দামোদর নদে সাইকেল নিয়ে কাঠের নৌকোয় চেপে পারাপার হওয়ার দৃশ্য মনে পড়ে। উঠোনের জমা জলে কাগজের নৌকো মোচার খোল ভাসাতে খুব মজা হতো। রাস্তার জমা জলে মাছ ধরার স্মৃতি, অতিবৃষ্টির দিনে মায়ের হাতের বানানো গরম খিচুড়ি, ডিম ভাজা, মাছ ভাজা, কাগজি লেবুর রস চিপে কলা পাতায় খেতাম। কলেজ থেকে মেঠো কাঁচা রাস্তায় সাইকেল চালিয়ে আসার সময় পিছলে পড়েও গেছি।
চোখে ভাসছে সব। বর্তমানে শহর জীবনে বর্ষায় পথঘাটে নর্দমার নোংরা জল পার হওয়ার সময় সেই সুখস্মৃতি মনে করে আনন্দ পাই। চিঠিটি আমাদের পাঠিয়েছিলেন রূপালী কোলে, বালিটিগুড়ি, চাকপাড়া, দাসনগর, হাওড়া থেকে। সূচক 711113। চিঠি লিখছেন করবী হাজরা স্বস্তিক, 20 পিসি দাস রোড, ইছাপুর, কদমতলা, হাওড়া 711101 থেকে। প্রিয় পত্রালী, সেই ছেলেবেলার বর্ষার দিনগুলো আজ আবার মনের মণিকোঠায় এসে ধরা দিল তোমার দেওয়া স্মৃতি মেদুর বর্ষাকাল লিখতে গিয়ে। আমার জন্ম ও বড় হওয়া এক প্রত্যন্ত গ্রামে, কিন্তু বাড়ির সামনে ছিল জিটি রোড, আর তার দুধারে ছিল শাল সেগুনের সারি। বর্ষায় সেগুন গাছ ভরে থাকতো ফুলে ফুলে, আর ছড়িয়ে দিত সুগন্ধ। বৃষ্টি থামলে আমি কোঁচর ভরে কুড়িয়ে আনতাম সেই ফুল, মালা গেঁথে পুতুলের বিয়ে দিতাম। সেই এক অন্য অনুভূতি, অন্য মজা। সেখানেই কাটিয়ে আসা আমার 18টা কদম গন্ধ মাখা বর্ষা। বাইরে মুষলধারে বৃষ্টি, আর আমাদের বোনেরা মিলে ছাদের ঘরে আচার খেতে খেতে দাদুর কাছে গল্প শোনা, আর বনে বনে খুনসুটি। মনে হয় এই তো সেদিন। তারপর কৈশোর পেরিয়ে যখন যৌবনে পা দিলাম, বর্ষা এলো আমার কাছে অন্য রূপে, বৃষ্টিমালার নায়িকা হয়ে। তখন চোখে আমার রঙিন স্বপ্ন। রিমঝিম বৃষ্টির মধ্যে আমি যেন স্বপ্নের রাজকন্যা হয়ে আঁচল উড়িয়ে, গলায় বনফুলের মালা দুলিয়ে, হাতে হলুদ কদম নিয়ে চলেছি স্বপ্নের রাজপুত্রের খোঁজে। তন্দ্রা ছুটে যায় বিদ্যুতের ঝলকানিতে, কর্কর শব্দে বজ্রপাত হয় কাছেই, স্বপ্ন ভেঙে খান খান। 18র বর্ষা পেরিয়ে আমার সত্যির রাজপুত্র গলায় রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে স্নিগ্ধ বর্ষার মতো নতুন জীবন দিল। সেই জীবনের পরশ মেখে আরও অনেক অনেক অতীত স্মৃতিমাখা বর্ষা পেরিয়ে এলাম। চিঠি পাঠিয়েছিলেন করবী হাজরা স্বস্তিক, 20 পিসি দাস রোড, ইছাপুর, কদমতলা, হাওড়া 711101 থেকে। সত্যব্রত দত্ত লিখছেন, শ্রদ্ধেয় সম্পাদক শ্রী সৌমেন্দ্রনাথ জানা মহাশয়ের নির্দেশের প্রেক্ষিতে জানাই যে আমার এই রকম কোনো না পাঠানো চিঠি নেই, তাই আগামী পর্বে আমি বাদ না। আমি প্রবল বিরোধিতা করি সত্যব্রত কাকু আপনার এই কথায়। চিঠি তো কিছু থেকেই থাকে। হ্যাঁ, হয়তো সোমেন কাকু মজা করে বলেছেন ঠাকুমাদের কথা, কিন্তু থাকে না, বাবাকে, দাদুকে, ভাইকে, বন্ধুদেরকে কিছু কথা বলা হয়ে ওঠেনি। এখন দাঁড়িয়ে মনে হয় যেন কথাটা বলতে পারলে একটু ভেতর থেকে হালকা হই, তাই না? কাউকে কিছু বলতে পারিনি, সেটাই লিখে ফেলুন না, সেই জাতীয় কিছু লেখা। তানজিলাল সিদ্দিকী লিখছেন, জানাবাবু বার্তা লেখেন মোটেই বেচাল নয়, রসে বসে ভরিয়ে তোলেন, মনকে করেন জয়। হ্যাঁ, মনকে করেন জয়। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, ভালো চিঠি লিখতে পারি না, তাই কমেন্ট দিয়ে যদি মনোরঞ্জন করতে পারি মাফ করে দেবেন বেচাল বার্তা পেলে। কী যে বলেন আপনি, আমাদের ফ্রেন্ড ফিলোসফার গাইড। হ্যাঁ, সঞ্জীব কাকু লিখেছিলেন, সোমেন কাকু আমাদের ফ্রেন্ড ফিলোসফার গাইড এবং গার্জেন। ভানুমতি মোদক লিখেছেন, অভিনন্দন গোস্বামীকে ধন্যবাদ। গোপাল সরকার লিখছেন, তাড়াতাড়ি ঢুকে পড়ি, দেরি করে ফেললাম। গোপাল সরকার মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বনাথ বন্ধু লিখছেন, ভালো চিঠি লিখতে পারি না। হাসালেন সৌমেন্দ্রনাথ দা। গোপাল সরকার মজুমদার সোমেন কাকুকে লিখেছেন, দাদাভাই বিনয় বিদ্যা দান করে। আচ্ছা, বিনয় বিদ্যা দান করে। সঞ্জীব কাকু গোপাল সরকার মজুমদারকে লিখছেন, দেরি হলেও জংশনের ট্রেন এখনও ছেড়ে যায়নি। বিশ্বনাথ বন্ধু লিখছেন, সুখের কথা, ট্রেনের যাত্রী সংখ্যা বাড়ছে করোনার বাজারে। টুনটুনি পাখি লিখছেন, গৃহবন্দী অবস্থায় একাকিত্বতা ঘুচিয়ে দিয়েছে পত্রালির আসর। আমরা আর একা নই, কত স্বজন আমাদের পত্রালি পরিবারে।
সোমেন কাকু লিখেছেন সত্যব্রত দা তখন কালিদাস হওয়ার সুযোগ থাকবে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রদ্ধেয়া করবী হাজরা এরকম আরও অনেকগুলো বর্ষা কাটান এমনই সতেজ হয়ে। ভানুমতি মোদক লিখছেন করবীদির লেখনী এক অনবদ্য, তা বলাই বাহুল্য। চিঠি পড়া আজ এ পর্যন্তই। আমরা পড়লাম আজ 22টি চিঠি। আজকের পত্রদাতারা ছিলেন রীতা চট্টোপাধ্যায়, কৃষ্ণা চন্দ্র, গৌতম পতি, তিস্তা বেজ, সৌমেন্দ্রনাথ জানা, অনিতা চৌধুরী, শিবনাথ মণ্ডল, স্বপন কুমার দত্ত, শান্তি পাল, সুপর্ণা গাঙ্গুলি, গোপা সরকার, বিশ্বনাথ বন্ধু, স্বাতী মুখোপাধ্যায়, ইন্দ্রাণী চক্রবর্তী, সত্যব্রত দত্ত, নাসিমা বেগম, অনিন্দিতা রায় সেনগুপ্ত, সুব্রত মুখার্জি, অভিনন্দন গোস্বামী, মোহিত পরামানিক, রূপালী কোলে ও করবী হাজরা। সঞ্জীব কাকুও কিন্তু সত্যব্রত কাকুর এই কথায় প্রতিবাদ করেছেন। আমার সঙ্গে কিন্তু সঞ্জীব কাকু আছেন। যাই হোক, আমাদের চিঠি পড়া শেষ হলো। এবার সেই মহেন্দ্র খন আমরা জেনে নেব এই পক্ষের যে এই এত চিঠি, প্রায় 75-80টা চিঠির মধ্যে সেরা পত্রকারের নাম এবং তার সাক্ষাৎকার আমাদের মাননীয় সম্পাদক সৌমেন্দ্রনাথ জানা কথা বলেছিলেন তার সাথে। আসুন আমরা শুনে নিই সেরার সাক্ষাৎকার। নমস্কার বন্ধুরা, আমরা এবারের যে বিষয় ছিল স্মৃতি মেরুর বর্ষাকাল, আমরা কিন্তু ওই ইয়াস ঝড়ের পরে যেটুকু বর্ষা হয়েছে তাতে কিন্তু ভেসে গেছি মানে সেই বন্যা কবলে আমরা, এবং চিঠির বন্যা তার মাঝখান থেকে আমরা প্রথাগতভাবে যেটা সেরা বাঁচি, তো সেই সেরা পত্রকার সেরা চিঠি আমরা তুলে এনেছি। তার পত্র আমাদের সাথেই রয়েছেন সত্যব্রত দত্ত, মেঘের পালক। নমস্কার সত্যব্রত বাবু, কেমন লাগছে আপনার চিঠি সেরা হতে? নমস্কার। রেডিও জংশনের প্রত্যেককেই আমার শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন এবং নমস্কার। এই যে আপনারা আমাকে এই পর্বে সেরা বিবেচিত করেছেন, এটা আমার কাছে খুবই গৌরবের ব্যাপার এবং এই আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই, এই পর্যন্ত বলতে পারি। বাহ, আপনার আমরা দেখেছি মানে এখনকার বর্ষার দুর্ভোগ, যার জন্য আপনি সরাসরি দায়ী করেছেন আমাদের নিজেদেরকেই। আমরা নিজেরাই দায়ী, নিজেরাই প্লাস্টিক ছড়াই, নিজেরাই নর্দমা বন্ধ করে ফেলি, আবার জল জমলে প্রশাসনকে দোষ দিই। আগের বর্ষায় আপনার দুর্ভোগ হচ্ছিল গ্রামে, পাশে গ্রাম বা পাড়ার সবাই হাত লাগাতেন, তো এই জায়গাটা আপনার চিঠির মধ্যে দিয়ে উঠে যাচ্ছে। তো এই চিত্রটা যদি সংক্ষেপে বলেন। হ্যাঁ, এখন আমরা এই নবজীবনে যেটা দেখছি যে আমাদের এই যে বর্ষাকালে যে দুর্ভোগটা হচ্ছে, তার জন্য মুখ্য দায়ী কিন্তু আমরাই। আমরা নিজেরা সচেতন নই, আমরা যেখানে সেখানে প্লাস্টিক ছুঁড়ে ফেলছি। প্লাস্টিক তো আগে তো প্লাস্টিক ছিল না, প্লাস্টিক এখন চালু হয়েছে, এবং প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিক জিনিসপত্র, থার্মোকলের থালা বাসন সমস্ত বর্ষাকালে জলের রাস্তায় ঘাটে বেশি বেশি বেড়াচ্ছে, এমনকি মানুষের এখন ঢুকে যাচ্ছে এগুলো। আর আমরা ছোটবেলায় যে বর্ষাকাল দেখেছি গ্রামে, সে বর্ষাকালে কিন্তু কোনো দূষণ ছিল না, যেন তখন প্লাস্টিকই ছিল না, কোনো দূষণ ছিল না, মোটেই দূষণ ছিল না। তখন এই বর্ষার জলটা একদম বৃষ্টির পরে সোজা গ্রাম ধুয়ে চলে যেত, গ্রামের শেষে মাঠে পড়তো, পুকুরে পড়তো, নদীতে পড়তো। তখন কিন্তু কোন রকম দূষণ ছিল না, এখন দূষণ। ওই চিঠির মধ্যে এক জায়গায় আপনি দেখেছেন গ্রামের মধ্যে ওই কুলি ছাপিয়ে ছুটতো গ্রাম শেষে গ্রাম ক্ষেতের দিকে বর্ষার জল। কুলি বলতে ওই ছোট ছোট নর্দমার ড্রেন নাকি গ্রামে। হ্যাঁ, ওই যে বাড়ির সামনে পিছনে দিয়ে যে নালাগুলি জলটা বেরিয়ে চলে যেত, তাকে বলা হতো কুলি। এটাই গ্রামের সাথে কি বলা হতো, আমি সেই কথাটা ব্যবহার করেছি এখানে। বাহ, আপনার লেখার অভ্যেস ছোটবেলা থেকে আমরা যেমন শুরু করি স্কুলে, কলেজে, তারপরে হয়তো থিতু হয়ে চাকরি জীবনে বা অবসরে আমরা লেখার ধার বাড়াই বা অবসর যাপনের একটা অঙ্গ হিসেবে ওটাকে বেছে নিই। তো আপনার লেখার অভ্যেস নিয়ে যদি একটু শুরু করেন। হ্যাঁ, আমার লেখার অভ্যেসটা মোটামুটি যখন আমি ক্লাস 3-তে পড়ি, তখন মানে 8 বছর বয়স তখন আমার, তখন থেকে লেখা শুরু করেছি, টুকটাক চলছিল। তারপর স্কুল ম্যাগাজিনে লেখা বেরিয়েছে, ক্লাস 4-এ প্রথম হাই স্কুলের ম্যাগাজিনে আমার লেখাটা বেরোয়। তারপরে কলেজ শেষ করে, ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করে চাকরি ঢুকেছি। চাকরি শেষ করার পরে তারপরে ভালো করে লেখাটা শুরু হয়েছে।
তারপরে 2011 সালে ওই জুলাই মাসে রিটায়ার করি, তখন থেকে আমার প্রাথমিক লেখা শুরু হলো। এবং তারপর লেখাটা এখন তো অবশ্য সময়, এখন লেখাটা আরো বেশি করে হচ্ছে। আর ইতিমধ্যে আমার দুখানা বইও প্রকাশ করে ফেলেছি। আরো কিছু বই প্রকাশ করার ইচ্ছা আছে, দেখা যাক সেটা কিছু পারি কিনা। চলছে আর কি, টুকটাক চলছে। বাহ, মানে নিয়মিত পত্র সাহিত্যের সাথে আপনি যুক্ত রয়েছেন। আমাদের রেডিও জংশনে তো লিখছেন রেগুলার, নিয়মিত। হ্যাঁ, তাই আর কি। এই পত্র সাহিত্যের আসর যে একটার পর একটা বাড়ছে, এটা কি চোখে দেখেন আপনি? হ্যাঁ, ওই চলছে আর কি। লিখি, যা মনে হয় লিখি আর কি, পাঠিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন, আপনাদের তো ভালো লাগছে, সেটা পাঠ করছেন, প্রচার হচ্ছে, আমার নিজেরও ভালো লাগছে আর কি। আর ইতিমধ্যে তার থেকে আমি 2বার সেরা হয়েছি। অনুগল্প এফএম গোল্ডের অনুগল্পে 2বার সেরা হয়েছি। এই চলছে আর কি। না, যেটা বলছি, এই যে লকডাউন বা কালে যে এই গৃহবন্দী হয়ে রয়েছি, এর মধ্যে বিভিন্ন পত্র সাহিত্যের আসর খুলে যাওয়াতে আমরা একটু সময় কাটানোর সুযোগ পাচ্ছি। একটা ইতিবাচক দিক, তাই না? এটা নিয়ে আপনার ভাবনা কেমন লাগছে? মূল্যায়ন, আপনার মূল্যায়ন। হ্যাঁ, মানে এই লকডাউনটা যদিও ভালো লাগছে না, লকডাউনটা মোটেই ভালো লাগছে না আমাদের। ঘরে থাকতে ভালো লাগে না, কিন্তু কি করবো, এর মধ্যে ঘুরে থাকতে হচ্ছে, সময়টা কাটাতে হচ্ছে এইভাবেই। তখন আমাদের চিন্তা ভাবনা করে যাই কিছু লিখছি, কিছু করছি, এই কাটাচ্ছি আর কি। যেটুকু হচ্ছে আর কি, যেটা কবিতা, গল্প, চিঠি পত্র এইসবই চলছে আর কি লকডাউনের মধ্যে। সময়টা মানে ওই সময়টা মানে যাতে একঘেয়ে না হয়ে যায়, ভালো মানে দুর্বহ না হয়ে যায়, তার জন্যই এটা করে যাচ্ছি, লিখে যাচ্ছি এই পর্যন্তই আর কি। এমন কিছু হচ্ছে হয়তো না, কিন্তু আমার নিজের ভালো লাগছে, লিখছি এই পর্যন্ত। ব্যস্ত থাকছি আমরা, সময়টাকে মানে ভালো কাজে লাগাতে পারছি। তো আপনার যদি শেষের দিকে আমরা একটা লাইন পেলাম, শ্রাবণের ধারার মতো সবার জীবন সুরে সুরে ভরে উঠুক, সচেতনতা, সহমর্মিতা, সহাবস্থান ও সহানুভূতির স্বরলিপি মেনে। মানে আপনি চেয়েছেন প্রত্যেকে সেই পুরনো দিনের সহমর্মিতা, সচেতনতা বা সহাবস্থান ফিরে ফিরে আসুক, আমরা জীবনে আরো বেশি বেঁধে বেঁধে থাকি, পরস্পরের সমস্যাগুলো যাতে হাত লাগাই, সমাধান করি, এই ধরনের ভাবনা থেকে আপনি চিঠিটা শেষ করেছেন, তাই তো? হ্যাঁ, মানে ছোটবেলায় গ্রামে যে দেখেছি, যেটা আমরা যে ওই দুজনে বিপদে আপদে প্রত্যেকে এগিয়ে চলে আসতো। কারণ কোনো অসুবিধা হলে পরে প্রত্যেকে নিজেরা কাঁধে কাঁধ মিলিয়ে তার অসুবিধা দূর করার চেষ্টা করতো। সেটা বর্তমান যুগে এখন মানে সেটা খুব কমন দেখছি, ভালো লাগছে না। মাঝে মাঝে মনে হয় যে আমাদের মধ্যে এত দূরত্ব বেড়ে যাচ্ছে কেন? বিশেষ করে লকডাউনের সময় দেখছি যে মানুষের সব অবিশ্বাস, সন্দেহটা খুব বেড়ে গেছে। কেউ আসতে পারছি না, আসতে ইচ্ছে করলে হয়তো আসতে পারছে না ভয়ে, যে যদি কিছু হয়ে যায় আমার। এইটাই খারাপ লাগছে। তাই আমার সেই জন্য গ্রামের কথা মনে পড়লো, ছোটবেলার কথা মনে পড়লো। ওটাই এইভাবে তুলে ধরলাম। আবার এরপর আমাদের করে এটাই চাইছি আর কি। ভালো হয়েছে, দুটো দিক আমরা খুঁজে পেলাম। যাই হোক, এখন আমাদের অবসর কাটানোর একটা মাধ্যম হলো, আমরা নিজেদের অনেক ভাবনা চিন্তার কথা তুলেও ধরতে পারি পত্র সাহিত্যের মাধ্যমে। আমরা পরস্পর হৃদ্য হই, বিভিন্ন লোকের চিঠি, বিভিন্ন লেখা পড়ে। যাই হোক, এটা তো একটা ইতিবাচক দিক এই পত্র সাহিত্যের আসরে। যাই হোক, আজকে আপনাকে আর দেরি করাবো না, আমরা ধন্যবাদ জানাই আপনাকে আপনার এই সেরা চিঠির জন্য। আমরা এরপরে আপনার চিঠিটা পাঠ করে শোনাবো দর্শকদের বা শ্রোতাদের আরেকবার। তো নমস্কার সত্যব্রত বাবু, আপনাদেরকেও নমস্কার, ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে শুভরাত্রি জানাই। শুভরাত্রি। এবার আমরা সত্যব্রত দত্ত, মেঘের পালক, গড়িয়া, কলকাতা 700084 থেকে পাঠানো তার চিঠি, স্মৃতি মেদুর বর্ষাকাল। এবার শুনব। স্মৃতি জাগানিয়া পত্রালি, ভাবতে পারো এক পশলা বৃষ্টির পর কি করুণ অবস্থা হয় এই মহানগরীর। হাইড্রেনে জল নেমে যাওয়ার ছিদ্রগুলি আবর্জনার কারণে বন্ধ, পথ নেই বৃষ্টির জল বেরিয়ে যাবার। রাজপথ, অলি গলি সব যেন এক একটি স্রোতহারা নদী,
যার বুকে আমাদের চরম নাগরিক ও সচেতনতার লজ্জাকর দৃষ্টান্ত হয়ে সগর্বে সাঁতার কাটছে প্লাস্টিক, পলিথিনের বিভিন্ন সামগ্রী, হাওয়াই চপ্পলের পাটি, থার্মোকলের টুকরো। তখনই মনে ভেসে ওঠে আমার ছেড়ে আসা বীরভূমের সেই পল্লীগ্রামের কথা। প্রকৃতির রঙ্গমঞ্চে নিখুঁত পট পরিবর্তন করে 6 ঋতু আসত গ্রাম বাংলায়। এখনকার সেই দূষিত বায়ুমণ্ডলের পরিবেশে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সওয়ারি হয়ে নয়, বর্ষা আসত মৌসুমি বায়ুর দোলায় চড়ে। ফলশূন্য আম কাঁঠাল কুঞ্জকে স্নান শুদ্ধ করতে, তাপদগ্ধ রাঙামাটির বসুন্ধরাকে সুশীতল করতে নেমে আসত আষাঢ় শ্রাবণের বারিধারা। সোঁদা গন্ধ মাখানো গৈরিক বরণ জলস্রোত পথ নালা কুলি ছাপিয়ে ছুটত তালপুকুর আর গ্রাম শেষের ধান ক্ষেতের দিকে। তার উপর ভাসত রাফ খাতার পাতা ছিঁড়ে আমাদেরই বানানো কাগজের নৌকো। স্রোতের উল্টো দিকে জল কেটে ছুটে চলা মাছ ধরার সে কি আনন্দ! কাদানো মাঠে রোয়া ধানের চারা কদিনে হয়ে উঠত ঘন সবুজ। কখনো ভেঙে পড়ত বাগদিপাড়ার কুঁড়ে ঘর। বাঁশ কেটে খড় জোগাড় করে গ্রামের মানুষেরাই হাতে হাত মিলিয়ে তৎক্ষণাৎ সারিয়ে তুলত সেই বাসস্থান। কোনো সরকারি বা অসরকারি ত্রাণের মুখ চেয়ে কাউকে বসে থাকতেও হতো না। সেসব সুখের স্মৃতি কখনো কি ভোলা যায়? শ্রাবণের ধারার মতো সবার জীবন সুরে সুরে ভরে উঠুক, সচেতনতা, সহমর্মিতা, সহাবস্থান ও সহানুভূতির স্বরলিপি মেনে। বাহ, শ্রাবণের ধারার মতো সবার জীবন সুরে সুরে ভরে উঠুক, সচেতনতা, সহমর্মিতা, সহাবস্থান ও সহানুভূতির স্বরলিপি মেনে। চিঠিটি পাঠিয়েছিলেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেলবাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। সঞ্জীব রাহা কাকু জানিয়েছেন, সেরার সেরা সত্যব্রত দত্ত মহাশয়কে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। তপন কুমার গোস্বামী জানিয়েছেন, সেরা পত্রদাতা সত্যব্রত দত্তকে অভিনন্দন ও শুভেচ্ছা, ভালো থাকবেন দাদা। মাধবী বিশ্বাস জানিয়েছেন, আমি অনেকটাই দেরি করে ফেললাম, দুঃখিত। মাধবীদি রেডিও জংশন আপনার চিঠির অপেক্ষায়। উনি জানিয়েছেন, সত্যব্রত বাবুকে শুভেচ্ছা জানাই। টুনটুনি পাখি আসিয়াদি লিখছেন, সেরা পত্রদাতা সত্যব্রত দাদাকে অভিনন্দন। সুবীর আলপনা চ্যাটার্জি লিখছেন, সত্যব্রত বাবুকে শুভেচ্ছা জানাই। তাঞ্জিলাল সিদ্দিকী লিখছেন, সত্যব্রত দত্ত দাদাবাবুর জন্য রইল শুভেচ্ছা, অভিনন্দন। তিস্তাবেজ লিখছেন, সেরার সেরা সত্যব্রত বাবুকে অনেক অভিনন্দন। অনেক অভিনন্দন ও শুভেচ্ছা সত্যব্রত দাকে লিখেছেন বিশ্বনাথ বন্ধু। অভিনন্দন গোস্বামী লিখছেন, আমি স্থির হয়ে বসতে পারি না, এই পত্রসাহিত্য আমার অস্থিরতা কমিয়ে দিয়েছে, ধন্যবাদ পত্রসাহিত্য। হ্যাঁ, অভিনন্দনবাবু এভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদের আশীর্বাদ করবেন। বিশ্বনাথ বন্ধু লিখছেন, গ্রাম জীবনের নিখুঁত বাস্তবতা সত্যব্রত দার চিঠিতে অনেক অভিনন্দন, শুভেচ্ছা। সত্যব্রত দত্ত লিখছেন, আপনাদের প্রত্যেককে আমার অশেষ কৃতজ্ঞতা। সত্যব্রত কাকু, শুধুমাত্র কৃতজ্ঞতাতেই আমরা শান্ত হব না। এবারে সেরা পত্রদাতার কাছ থেকে আমরা যেন খুব তাড়াতাড়ি পেয়ে যাই আমাদের পরবর্তী পক্ষের যেই বিষয় নির্বাচিত হয়েছে সেই বিষয় সংক্রান্ত চিঠি। হ্যাঁ, অনেক অভিনন্দন আবারও আপনাকে, শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেডিও জংশন আপনার সাহিত্য সমৃদ্ধি কামনা করে। বন্ধুরা, আপনাদেরও অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আমাদের পাশে থাকার জন্য। অবশ্যই জানাবেন এই অনুষ্ঠানটাকে আবার আরও কীভাবে উন্নতি করতে পারি,
কী করলে অনুষ্ঠানটি আরও মনোগ্রাহী হবে সেই পরামর্শ আমাদের অবশ্যই জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আজ আপাতত এ পর্যন্তই। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন শুভরাত্রি। ভানুমতি মোদক জানিয়েছেন সেরার সেরা দাদাকে ধন্যবাদ। হ্যাঁ, সময় ঘড়ি জানিয়ে দিচ্ছে সময় শেষ। আজ এ পর্যন্তই। আমাদের আগামী পক্ষের বিষয় না পাঠানো চিঠি। আপনারা লিখে ফেলুন চিঠি 200 শব্দের মধ্যে এবং পাঠিয়ে দিন পত্রালির দরবারে। আবার দেখা হবে আগামী সপ্তাহে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আগামী সপ্তাহে আবার এরকম জমাটি আড্ডায় সবাই সামিল হবেন। আজকের মতন অনেক অনেক শুভেচ্ছা। শুভরাত্রি বন্ধুরা।